আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। চলে আসলাম সবার প্রিয় ও পছন্দের আয়শাপুরীর গল্প নিয়ে। যারা আয়শাপুরীর গল্প পছন্দ করেন সবাই গল্পটা শেয়ার করে দিন ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে। আয়শাপুরীর আরও অনেক গল্প এই চ্যানেলে আছে, শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে গল্পগুলোর লিঙ্ক দিয়ে দিব। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি আয়শাপুরীর গল্প। আর হ্যাঁ, আজকে আমার গলার অবস্থা একটু খারাপ, কারণ বেশ কিছুদিন আমি জ্বরে ভুগছি। সো আমার কণ্ঠটা যদি একটু ভিন্ন শোনায়, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুরু করছি গল্প। একটা মেয়ে মানুষ যে কিনা সাপের রূপ নিতে পারে, কথাটা শুনে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এরকম রহস্যময় গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পে আয়শাপুরী সহ অনেক ভয়ঙ্কর জিনপরীর কাহিনী থাকবে। গল্পটা শুনতে থাকুন, সব বুঝতে পারবেন। সময়টা তখন রাত 12টা। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা চিৎকার দিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে আসতে বলতে লাগলেন, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আমার মেয়েটা সাপ হয়ে গেছে। বৃদ্ধার চিৎকারে আশেপাশে সবাই দৌড়ে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি হয়েছে? তখন বৃদ্ধা বললেন, আমার মাইয়া সালেহ সাপ হয়ে গেছে। ওনার কথা শুনে সবাই অবাক হয়ে বলল, কি? আরে পাগল হয়েছো নাকি? মানুষ কি কখনো সাপ হতে পারে? কোথায় তোমার মেয়ে সালেহা, কোথায়? বৃদ্ধা বললেন, আমি ঠিকই বলছি। আমি আর আমার মেয়ে শুয়েছিলাম, হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি আমার মেয়েটা মোচড়াতে আছে। ওর এই অবস্থা দেখে আমি ওকে চেপে ধরি, জিজ্ঞাসা করি কি হয়েছে, কিন্তু কোনো উত্তর না দিয়ে আমার চোখের সামনে মেয়েটা মোচড়াতে একটা বিশাল কালো কুচকুচে সাপের রূপ নিল। আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। তোমরা আমার মেয়ের কিছু একটা ব্যবস্থা করো, আমার মেয়ে আর আমার নাতি ছাড়া কেউ নেই আমার জীবনে। ওনার কথা শুনে কয়েকজন বলল, দাঁড়ান, আগে দেখে আসলেই সালেহা সাপের রূপ নিয়েছে কিনা। এই বলে কয়েকজন সাহস করে আস্তে আস্তে ঘরের দিকে এগিয়ে গেল। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল বিছানায় সালেহা নেই, সেখানে ফনা তুলে দাঁড়িয়ে আছে একটা কালো কুচকুচে সাপ। সাপটার চোখ দুটো জ্বলজ্বল করছিল। এমন ভয়ঙ্কর সাপ দেখে সবাই দৌড়ে বাইরে এসে বলল, উনি ঠিকই বলেছে, ঘরে সালেহা নাই, ঘরে একটা সাপ। সবার মাঝে ভয় ছড়িয়ে পড়ল। এক একে সবাই সাপটাকে দেখিয়ে এলো। কিছুক্ষণ পর কয়েকজন বলল, লাঠি আনো, সাপটাকে মেরে ফেলবো। সালেহার মা চিৎকার করে বললেন, না না, ওটা আমার মেয়ে, সাপটাকে মারলে তো আমার মেয়ে মারা যাবে। ওনার কথা শুনে সবাই থমকে গেল। কথাটা তো ঠিক, সালেহাই তো সাপটা। তখন আবার কেউ বলল, আচ্ছা সাপুরিকে ডাকি, সাপুরে এসে সাপটাকে বন্দি করবে, পরে দেখা যাবে কি উপায় হয়। সবাই তাতে রাজি হলো। কয়েকজন সাপুরে নিতে যাবে, ঠিক তখনই ঘর থেকে শব্দ আসতে শুরু করলো। দরজার কাছে গিয়ে দেখলো সাপটা মোচড়াতে হঠাৎ সবার সামনে আবার সালেহার রূপ নিল। সালেহা আসল রূপে আসতেই কয়েকজন বলল, ভালো হয়েছে, এখন কি জিজ্ঞাসা করি এগুলো কিভাবে হলো। ওরা এগোতে যাবে, ঠিক তখনই সালেহা ভয়ঙ্করভাবে সবার দিকে তাকিয়ে পুরুষ কণ্ঠের চিৎকার করে উঠল, কে আমার কাছে আসবে না, সবাই এখান থেকে চলে যাও। সালেহার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ঘর থেকে বের হয়ে এলো। সবাই বলাবলি শুরু করলো। ওকে দেখে এতক্ষণ সাপ মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখতেছি ওকে কোনো জিনে ধরেছে। সালেহার মা কান্না করতে করতে বললেন, আমার মায়াটার কি হইল গো, তোমরা সাহায্য করো, মায়াটার কি হইল। তখন সবাই সালেহার মাকে শান্ত করে বলল, আপনি শান্ত হন, এই রাতের বেলায় তো কিছু করার উপায় নেই, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সকাল হলে ভালো কবিরাজ বা তান্ত্রিক ডেকে আনবো। এখন সালেহাকে ঘরে আটকাতে হবে, আর বাইরে কয়েকজন পাহারা দিবে। ঠিক সেভাবেই করা হলো। সালেহাকে ঘরে আটকে রাখা হলো, আর বাইরে লাইটার আগুন জ্বালিয়ে পাহারা বসানো হলো। এভাবে রাত পার হয়ে সকাল হলো। সকাল হতে যারা রাতে আসতে পারেনি তারাও এসে হাজির। সালেহার মা দরজা খুলে কয়েকজনকে নিয়ে ভেতরে ঢুকলেন। দেখলেন সালেহা অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে ধরাধরি করে বাইরে এনে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। জ্ঞান ফিরতেই সালেহা মাকে জিজ্ঞাসা করল, মা কি হয়েছে, বাড়িতে তো লোক কেন? ওর মা বললেন, তোর জন্য, তোর কিছু মনে নাই? সব ঘটনা শুনে সালেহা অবাক হয়ে বলল, মা আমি সাপ হয়েছিলাম, আমার তো কিছুই মনে নেই। তবে হ্যাঁ, রাতের বেলা একটা ভয়ঙ্কর অবয়ব দেখেছিলাম। ঘুম ভাঙার পর দেখি পায়ের কাছে সে অবয়ব দাঁড়িয়ে। তারপর আর কিছু মনে নাই, এখন হুঁশে আসলাম। সবাই বলল, সালেহার মা, আমরা যেটা সন্দেহ করেছিলাম ওকে নিশ্চিত কোনো জিনে ধরেছে।
সালেহার মা অনুরোধ করলেন একজন কবিরাজ বা তান্ত্রিক ডেকে আনার জন্য। দুজন গিয়ে বিকেল একজন তান্ত্রিককে নিয়ে এলেন। তান্ত্রিক সব শুনে বললেন, চিন্তা করবেন না, দেখি কি ব্যবস্থা করা যায়। এই বলে তিনি ব্যাগ থেকে একটা কঙ্কালের মাথার খুলি বের করে চোখ বন্ধ করে কিছু পড়তে লাগলেন। অনেকক্ষণ পর হঠাৎ চোখ খুলে বললেন, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর একটা জিন সাপ লাগছে মেয়েটার পিছনে। একথা শুনে সালেহার মা কাঁদতে কাঁদতে অনুরোধ করলেন মেয়েকে বাঁচানোর জন্য। তান্ত্রিক শান্ত করে বললেন, দেখি কি করা যায়। তিনি বাড়ির চারপাশ ঘুরে দেখলেন, তারপর সালেহার ঘরে গিয়ে জিনকে হাজির করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সম্ভব হলো না। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে তিনি বললেন, আজ নয়, কাল আসবো। কাল আমার সাথে দুজন শিষ্য থাকবে, আমরা তিনজনে মিলে জিনটাকে হাজির করব। এই বলে তান্ত্রিক চলে গেলেন। গ্রামের মানুষ একে একে চলে গেল। রাতে সালেহা তার মা আর সালেহার 4-5 বছরের ছেলে খেয়ে শুয়ে পড়ল। তারা ভয় ছিল গত রাতের মতো আজ যেন কিছু না হয়, কিন্তু শেষ পর্যন্ত ঠিক একই ঘটনা ঘটল। সালেহা মোচড়াতে মোচড়াতে আবার সাপের রূপ নিল। চিৎকার শুনে সবাই ছুটে এলো। সালেহাকে আবার ঘরে আটকে রেখে পাহারা দেয়া হলো। এইভাবে রাত পার হয়ে সকাল এলো। সকাল হতেই গতকাল আসা সেই তান্ত্রিক আবার হাজির হলেন। তান্ত্রিক আসায় সবাই বললেন, ওই তো তান্ত্রিক আসছে। কথাটা বলে সবাই তান্ত্রিককে বলেন, আপনি আসছেন? জানেন, গতকাল রাতেও সালেহা সাপের রূপ নিয়েছেন। শুধু সাপের রূপ না, পুরুষ মানুষের মতো ভয়ঙ্কর কণ্ঠে কথা বলেছেন। আপনি দেখুন তো কি করা যায়। সবার কথায় তান্ত্রিক বললেন, আমি এখানে সালেহাকে দেখতে আসিনি, মাপ চাইতে আসছি। আসলে আমি এই কাজটা করতে পারবো না। তখন সবাই বলেন, কেন তান্ত্রিক মশাই, আপনি তো গতকাল সন্ধ্যায় বললেন আজকে আপনার দুজন শিষ্য নিয়ে আসবেন, এসে সালেহাকে ধরা ওই জিনটাকে হাজির করবেন। এখন আবার মাপ চাইছেন কেন? কি হয়েছে আপনার? তান্ত্রিক বললেন, তখন আমি গতকাল সন্ধ্যায় সালেহাকে দেখে যাবার পর থেকে আমার সাথে শুরু হয় ভয়ঙ্কর ঘটনা। আমি সব জায়গায় সাপ দেখতে থাকি, আমার ঘরে সাপ, বাইরে সাপ, এমনকি আমার বিছানায় সাপ। আমি এরকম সাপ দেখার পর তো বুঝতে পারি এগুলো স্বাভাবিক কোনো সাপ না। তখন আমি আমার বিদ্যা প্রয়োগ করে সাপগুলোকে বন্দি করার চেষ্টা করি, কিন্তু পারি না। আমি আমার সমস্ত বিদ্যা প্রয়োগ করে যখন ব্যর্থ হই, তখন এই জিনটা আমার সাথে তার ভয়ঙ্কর রূপ নিয়ে আসে আর বলে, আমি যদি এই সালেহা মেয়েটাকে কোনো সাহায্য করি তাহলে আমাকে সহ আমার পুরো পরিবারকে ও শেষ করে দিবে। আমি তো একজন তান্ত্রিক, আমি বুঝতে পারি কোন জিনের ক্ষমতা কতটা। এই জিনটার ক্ষমতা বা শক্তি আমার থেকে অনেক বেশি। তাই আপনাদের কাছে মাপ চাইতে আসছি, দয়া করে আমাকে মাফ করুন, আমি কাজ করতে পারবো না। কথাটা বলে তান্ত্রিক চলে যায়। এদিকে তখন সালেহার মা কান্না করতে থাকে। অসহায় সালেহার মায়ের কান্নায় গ্রামবাসী আরও 2-1জন কবিরাজ নিয়ে আসে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। সে কবিরাজরা ভয় পালিয়ে যায়। কবিরাজরা ভয় পালিয়ে যাওয়ায় আশেপাশের আর কেউ কোনো কবিরাজ ডাকে না। সবাই যে যার বাড়িতে চলে যায়। সবাই বাড়িতে যাওয়ায় অসহায় হয়ে পড়ে সালেহ ও সালেহার মা। হঠাৎ করে সালেহা মেয়েটার সাথে এরকম কেন হচ্ছে এটা জানেন না ওরা। সবাই চলে যাবার পর বিকেল গড়িয়ে রাত নেমে আসে। রাত হওয়ায় ভয়ে ভয়ে ঘরের মধ্যে বসে থাকে সালেহা। সালেহার ছোট ছিল সালেহার মা। ওরা না ঘুমিয়ে জেগে থাকে। তখন সালেহা ওর মাকে বলে, মা, তুমি আমার ছেলেকে নিয়ে আমার থেকে দূরে গিয়ে বসে থাকো। যদি দেখো আমি আজকেও সাপের রূপ নিয়েছি, তাহলে দ্রুত আমার ছেলেকে নিয়ে বাইরে যাবা আর দরজা লাগিয়ে দিবা। চিৎকার করে কাউকে ডাকবে না। আমাদের সমস্যা কেউ এসে সমাধান করবে না, উল্টো আমাকে দেখে মজা নিবে। সালেহার কথা ওর মা তাই করেন। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাবার পর রাতের নির্দিষ্ট ওই সময়টায় আশায় সালেহা মুচড়া মুচড়ি করে আর সাপের রূপ নেন। সালেহা সাপের রূপ নেয় ওর মা ওর ছেলেকে নিয়ে ঘরের বাইরে গিয়ে দরজা লাগিয়ে দেন। সালেহার মা বাইরে গিয়ে দরজা লাগিয়ে অঝরে কান্না করতে থাকে। কোনো মেয়ের এমন অবস্থা দেখে কোনো মা কি ভালো থাকতে পারে? ঘরের বাইরে সালেহার ছোট ছেলেটাকে জড়িয়ে কান্না করে রাতটা পার করে দেন। রাত পেরিয়ে সকাল হওয়ায় সালেহার মা ঘরে জানা দেখেন রোজ দিনের মতো সালেহা জ্ঞান হারিয়ে পড়ে আছে। সালেহা জ্ঞান হারিয়ে পড়ে আছে দেখে ওর জ্ঞান ফেরানো হয়। এরপর থেকে আশেপাশে বা গ্রামের মানুষ সালেহাকে এড়িয়ে চলতে শুরু করে। সালেহাকে দেখে ভয় পান। ভয় অনেকে এদের বাড়িতে আসে না। এদিকে সেদিন রাতের বেলা আমি শুয়েছিলাম ঘরে। হঠাৎ আমার বউ আয়শাপুরি এসে আমাকে ডাকলেন। আয়শাপুরীর বিষয় তো বেশিরভাগ মানুষ জানেন, যারা জানে না তাদের বলছি।
আয়শাপুরী আমার বউ। আয়শাপুরীর হাতে একটা শক্তিশালী চুড়ি আছে, যার শক্তি অনেক, তাই সাধারণ কোনো জিনপরি আয়শাপুরীর সাথে শক্তি দিতে পারে না। আয়শাপুরী আমার বউ আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আয়শাপুরী ও সালাম কবিরাজের বিষয়ে সামনে আরও জানতে পারবেন। এবার গল্পে ফিরি। আর কণ্ঠে আছে আমি ইফতি। আমার কণ্ঠটা আজকে একটু খারাপ শোনাতে পারে, কারণ আমার ঠান্ডা জ্বর লেগেছে, এজন্য গলাটা মনে একটু ভারী ভারী শোনাতে পারে। প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জিনিসটা। চলুন গল্পে ফিরি। আয়শার ডাকে আমি ওর দিকে তাকাতেও বলল, আরে তুমি খাবার না খেয়ে ঘুমাচ্ছ কেন, ওঠো। আয়শা কথাকে বললাম, না আমার ঘুম পাচ্ছে, তুমি আর ইয়ামিন গিয়ে খেয়ে আসো। কথাটা বলে আবারও ঘুমাতে গেলে আয়শা আমার পিঠে আমাদের ছেলে ইয়ামিনকে উঠিয়ে দিয়ে বললেন, বাবা ইয়ামিন, তোমার বাবার পিঠে লাফালাফি করো, যতক্ষণ না উঠবে ততক্ষণ লাফাবা। আয়শার কথা ইয়ামিন আমার পিঠে উঠতে গেলে আমি বিছানায় বসে ইয়ামিনকে কোলে নিয়ে আয়শাকে বললাম, আমাকে ঘুমাতে দিলা না তাই না, আজ রাতে তোমাকেও ঘুমাতে দিব না, দেখে নিও। আমার কথা আয়শা হাসতে হাসতে বলল, তাই না, আমাকে ঘুমাতে না দিলে তোমাকে নিয়ে উড়ে জিনরাজ্যে চলে যাব, তারপর তোমাকে একটা ডাইনির কাছে রেখে পালাবো। এখন আসো, মা বাবা ডাকছে খেতে। আয়শার কথা আমরা খাবার টেবিলে যাওয়ায় বাবা বললেন, দাদু ভাই আমার কাছে আসো। কথাটা বলে বাবা ইয়ামিনকে কোলে নিলেন। তখন আমরা সবাই খাওয়া শুরু করলাম। খাওয়ার সময় বাবা আমাকে উদ্দেশ্য করে বললেন, নিশাত, একটা অবাক করা ঘটনা ঘটেছে। আমাদের পাশের গ্রামে কোনো মেয়ে জানি সাপ হয়। কি বাবা, কি বলো এসব, মানুষ কিভাবে সাপ হয়? আমার কথায় বাবা বললেন, আরে সত্যি, আমি যখন দোকানে ছিলাম তখন অনেকে বলা বলি করছিল একটা মেয়ে নাকি সাপ হয়, আবার মানুষও হয়। বাবার কথায় বেশ অবাক হয়ে বললাম, পাশের গ্রামে এরকম ঘটনা ঘটেছে আমি জানি না। আচ্ছা, কাল খবর নিয়ে দেখবো, তাহলে আসল কাহিনী কি জানা যাবে। কথাটা বলে খাবার খেয়ে চলে গেলাম। ঘরে যাবার পর ইয়ামিনের সাথে কিছুক্ষণ খেলা করে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমানোর পর ফজরের আজান হওয়ায় আয়শা ডাকতে লাগলেন আমাকে। আয়শার ডাকে ঘুম ভেঙে যাওয়ায় ও বলল, এই নিশাত, ওঠো, নামাজ পড়বা না? নামাজ পড়ে ইয়ামিনকে নিয়ে মক্তবে যাও। আয়শার কথা আমি উঠে একটু হাঁটাহাঁটি করে উজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ শেষে কিছুক্ষণ অপেক্ষা করে ইয়ামিনকে নিয়ে রওনা করলাম মক্তবের দিকে। ইয়ামিন সেরকম বড় না, কিন্তু ছোট থেকে ওকে আরবি শিক্ষা দিলে ও ইসলামের পথে থাকবে। এছাড়া আমাদের ইচ্ছা ও বড় হলে ওকে মাদ্রাসায় পড়াবো। তো আমি ইয়ামিনকে নিয়ে মক্তবে যাবার পর অপেক্ষা করতে লাগলাম, কারণ 1-1.5 ঘন্টা পর ওদের ছুটি হবে। আমি মক্তবের বাইরে অপেক্ষা করলাম এবং দেখলাম বাইরে একজন বৃদ্ধা মহিলা কান্না করছে। উনি কেন কান্না করছে এটা বুঝতে পারলাম না। আমি ওখানে বসে অপেক্ষা করছিলাম। এভাবে 1-1.5 ঘন্টা পর অপেক্ষার পর দেখলাম ইয়ামিনের মক্তব ছুটি হয়েছে। ওর ছুটি হওয়ায় ইয়ামিন ওর মতো আরেকটা ছেলের হাত ধরে দুজনে হাসতে হাসতে আমার কাছে আসলেন। আমার কাছে আসে আমি হাঁটু গেড়ে বসে ইয়ামিন ও পাশে থাকা বাচ্চাটিকে বুকে নিয়ে ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, নাম কি বাবু তোমার? তখন বাচ্চাটা বললেন, আমার নাম সিয়াম। তখন আমি বললাম, তোমার সাথে কেউ আসেনি, তুমি কি একাই বাড়িতে যাবা? তখন সেই কান্না করা বৃদ্ধা মহিলা আমার কাছে এসে বলল, বাবা আমি ওর নানি, আমি ওকে মক্তবে নিয়ে আসা যাওয়া করি। কথাটা বলে উনি সিয়াম নামে বাচ্চাটাকে নিয়ে চলে যাবে এমন সময় আমি বৃদ্ধা মহিলাটাকে বললাম, আচ্ছা আপনি কান্না করছেন কেন? তখন উনি কিছু বলতে চাইলেন না। এরপর আমি আবারও জিজ্ঞাসা করলে সে বৃদ্ধা বললেন, কি বলবো দুঃখের কথা বাবা, তুমি কি শুনেছ একটা মেয়ে সাপ হয়? তখন আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ বাবা, কালকে রাতে বলেছিল। তখন উনি বললেন, যে মেয়েটা সাপ হয় ও আমারই মেয়ে, আমি ওর মা, এই যে ছোট ছেলেটাও আমার নাতি, ওর সাপ হয়। বৃদ্ধার কথায় আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তখন উনি সব ঘটনা খুলে বললেন। উনি বললেন, রাতের একটা সময় ওনার মেয়েটা সাপ হয়, এটা অনেক তান্ত্রিক কবিরাজকে দেখালে কোনো লাভ হয়নি। এই বলে সে বৃদ্ধা মহিলা কান্না করতে করতে বলে, জানো বাবা, আমার মেয়েটার মাসখানেক আগে ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স হওয়ার পর মেয়েটা ওই নাতিটা আমার কাছেই থাকে। আমরা অনেক গরিব মানুষ বাবা, অনেক কষ্টে সংসার চলছিল, কিন্তু হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটতে শুরু করলো যা ভাবার মতো না। আমরা এখন কি করব, কোথায় যাব জানি না। আমার মেয়েটা রোজ রাতে সাপ হয়। এখন ভয় কেউ কথা বলে না আমাদের সাথে, ভয় কেউ আসে না আমাদের বাড়িতে। ওনার কথা অনেক খারাপ লাগলো আমার, চোখে পানি টলমল করছিল। তখন আমি অনেক জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কার বাড়ির পাশে?
কথাটা ওনার বাড়ির ঠিকানা নিয়ে বললাম, এখন বাড়িতে চলে যান, আল্লাহর রহমতে আপনাকে কেউ না কেউ সাহায্য করতে আসবে। এই বলে ইয়ামিনকে কোলে নিয়ে বাড়িতে চলে আসি আমি। বাড়িতে এসে ইয়ামিনকে রেখে মন খারাপ করে খাটের উপর বসে থাকি। এটা দেখে আয়েশা বললেন, তোমার কি মন খারাপ? তখন আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ অনেক। তখন আয়েশা আমাকে জিজ্ঞাসা করায় আমি ওই মেয়েটার কথা বললাম যে সাপ হয়। আমি আয়েশাকে এটাও বললাম, জানো, ইয়ামিনের মক্তব শেষ হওয়ায় ইয়ামিন ওই বাচ্চাটার হাত ধরে দুজনে খুব হাসি খুশি ভাবে বেরিয়ে আসলো। বাচ্চাটা কত মায়াবী আয়েশা। আমার ওই বাচ্চাটা ওর মা ওর নানি সবার জন্য না খুব খারাপ লাগছে। ওই বৃদ্ধা মহিলা অনেক কান্না করছিল। আয়েশা, আমি চাই তুমি ওই মেয়েটাকে সাহায্য করো, যে মেয়েটা সাপ হয়। কথাটা বলে আরো কিছু বলতে যাবে এমন সময় আয়েশা বললেন, থামো, আর কিছু বলতে হবে না। তুমি আমার স্বামী, তুমি একটা কথা বলেছ, এতেই হবে। আমি তোমার এক কথায় রাজি। তুমি একবার যা বলেছ আমি তোমার আদেশ মতো তাই করলাম। আল্লাহ যেন আমাকে রহম করে। তুমি ইয়ামিনকে নিয়ে গিয়ে খাবার খাও, আমি এখনই ওই মেয়েটার বিষয়ে খোঁজ নিয়ে আসছি। কথাটা বলে আয়েশা পুরি বাতাসে মিশে গেলেন। আয়েশা চলে যাবার পর আমি ইয়ামিনকে নিয়ে খেতে গেলাম। ওকে নিয়ে খেতে যাওয়ায় বেশ কিছুক্ষণ পর ঘরে এসে দেখলাম আয়েশা ওই মেয়ের বিষয়ে সবকিছু জেনে ফিরে এসেছে। আয়েশাকে দেখে ওকে জিজ্ঞাসা করলাম, আয়েশা, কি জানতে পারলে মেয়েটার বিষয়? মেয়েটা কিভাবে সাপ হয় এসব কি জানতে পেরেছ? তখন আয়েশা বললেন, হ্যাঁ, সবকিছু জানতে পেরেছি। এই বলে আয়েশা বললেন, নিশাত, মেয়েটাকে একটা পিশাচ জিন ধরেছে। সেই পিশাচ জিনটা অনেক শক্তিশালী। এই জিনটা মেয়েটাকে এমনি ধরেনি, পিশাচ জিনটাকে মেয়েটার শরীরে পাঠানো হয়েছে। ওই জিনটা যখন মেয়েটার শরীরে ভর করে তখন রাতে নির্দিষ্ট এক সময় গিয়ে ওই জিনটা সাপের রূপ নেয়, আর সবাই ভাবে মেয়েটা সাপ হয়ে গেছে। আসলে জিনটা সাপের রূপ নেওয়ার সময় একটা মায়াজাল সৃষ্টি করে, যার ফলে কেউ বুঝতে পারে না মেয়েটা সাপ হয়নি, সাপ হয় তাকে ধরা জিনটা। আয়েশার কথা ওকে বললাম, জিনটাকে মেয়েটার শরীরে কে পাঠিয়েছে? জিনটা কি মেয়েটা পছন্দ করে বিয়ে করতে চায় এমন কিছু? তখন আয়েশা বলল, না নিশাত, ওই পিশাচ জিনটা মেয়েটাকে পছন্দ করে না। তোমাকে বললাম না, ওই পিশাচ সাপ জিনটাকে পাঠিয়েছে মেয়েটার শরীরে। বলতে পারো এটা একরকম কালো জাদু। আয়েশার কথা আমি অবাক হয়ে বললাম, কালো জাদু? ওই সালেহা মেয়ে, ওর মা অসহায় মানুষ, অনেক গরিব, সালেহকে কে কালো জাদু করবে? আমার কথা জবাবে আয়েশা পুরি বললেন, শোনো, সালেহা নামে মেয়েটার শরীরে পিশাচ জিনটাকে পাঠিয়েছে ওর স্বামী। কি বলো, ওর স্বামী পাঠিয়েছে? কিন্তু সালেহার মা তো বললো ওনার মেয়ে ডিভোর্স হয়েছে। তখন আয়েশা বলল, হ্যাঁ, ডিভোর্স এই কারণে হয়েছে। সালেহা নামে মেয়েটার যে স্বামীও একজন ছোটখাটো কবিরাজ, ও নানান জায়গায় ঘুরে অনেক তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে পিশাচ জিন বশ করার কালো জাদুর বিদ্যা শিখে আসছে। ও কালো জাদু শিখে আসার পর একটা পিশাচ জিনকে বশ করার কাজ শুরু করে। এভাবে একটানা 7 দিন সাধনা তন্ত্রমন্ত্র করে একটা ভয়ঙ্কর পিশাচ জিনকে হাজির করে। সেই পিশাচ জিন হাজির হয়ে সালেহার স্বামীকে বলে, আমাকে হাজির করলি কেন? তোর সাহস তো কম না? তখন সালেহার স্বামী বললেন, আপনাকে হাজির করেছে কারণ আমি চাই বশ করে আমার কাজ করাতে। তখন সেই পিশাচ জিন বলেন, আমাকে বশ করো এত সহজ রে? আমাকে তুই কোনোদিনও বশ করতে পারবি না। আমি যদি নিজে থেকে খুশি হয়ে তোর কাজ করে না দিই তাহলে তুই কোনোভাবেই আমাকে বশ করতে পারবি না। তুই আমাকে হাজির করেছিস, তোকে একটা অফার দেই। তুই যদি আমাকে কোনো একজন মানুষের শরীর দান করতে পারিস তাহলে আমি তোর সব কথা শুনবো। আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, তুই মন্ত্র পড়ে আমাকে একটা মানুষের শরীরে চালান করে দিবি। পরে আমি মানুষটার শরীরে থাকবো 10 দিন। এই 10 দিনে আমি মানুষের শরীরে সব রক্ত খেয়ে ফেলবো। এরপর মানুষটা মারা যাবে। মানুষটা মারা গেলে আমি ওর শরীর থেকে বেরিয়ে আসবে। এরপর থেকে তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো। এখন বল, তুই কি আমার কথায় রাজি? তখন সাইলার স্বামী লোভে পড়ে সেই পিশাচ জিনটাকে দিয়ে নিজের কাজ করতে ওর কথায় রাজি হয়ে যায়। সালেহার স্বামী আগেই সালেহার ডিভোর্স দেয়। তারপর কিছুদিন পর সালেহার শরীরে ওই জিনটাকে চালান করে। এই জন্য সালেহা মেয়েটা এরকম করেছে। সে জিনটা সালেহার শরীরে প্রবেশ করেছে 5 দিন হলো, সামনে আরো 5 দিন বাকি। 5 দিন পর ওই জিনটা সালেহাকে মেরে ফেলবে। আয়েশার কথা আমি অবাক হয়ে বললাম, এরকম ঘটনা তাহলে ঘটে? তো এখন কি করা যায়? আয়েশা, ওদের সাহায্য করতে হবে। তুমি আমার সাথে যাবে আজকে ওদের বাড়িতে।
তখন আয়েশা বললেন, আমি তো পড়ি, আমি সরাসরি ওদের সামনে গেলে ভয় পাবে না? তার থেকে সালাম দাদুকে আগে নিয়ে যাও। সালাম দাদু গিয়ে সালেহার শরীরে থাকা জিনটার সাথে কথা বলুক, ছাড়ানোর চেষ্টা করুক। এতে কোনো কাজ না হলে তো আমরা তো আছি। আয়েশা কথায় রাজি হয়ে বললাম, হ্যাঁ, এটা করা যায়। আচ্ছা, আমি তাহলে আজ বিকালে সালাম দাদুর বাড়িতে যাব, গিয়ে ওনাকে নিয়ে সালেহাদের বাড়িতে যাব। আমার কথা আয়েশা রাজি হলেন। এদিকে কথা মতো সেদিন বিকালে আমি সালাম দাদুর বাড়িতে গেলাম। সালাম দাদুর বাড়িতে গিয়ে দেখলাম উনি বাড়িতে নেই। দাদুকে বাড়িতে না দেখে চলে আসবো, তখনই দেখলাম সালাম দাদু কোথা থেকে জানি আসছে। দাদুকে দেখে বললাম, দাদু কোথায় গিয়েছিলে? তোমাকে বাড়িতে খুঁজলাম, পেলাম না। তখন সালাম দাদু বললেন, শহরে গিয়েছিলাম আমার ভাতিজার বাসায়, 2 দিন ধরে ওখানেই ছিলাম। তা তুই কখন আসলি? চল চল ভেতরে চল। কথাটা বলে ঘরের তালা খুলে আমাকে নিয়ে ঘরের ভেতরে গেলেন। ঘরে গিয়ে পাঞ্জাবি খুলতে খুলতে বললেন, তা নিশাত, তোর ছেলে ও আয়েশা পরি ওরা কেমন আছে? দাদুর কথা আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো। আয়েশা তোমার কাছে আমাকে পাঠিয়েছে, একটা কাজ করতে হবে, চলে এখনই পাশের গ্রামে একটা বাড়িতে যাব। আমার কথায় দাদু বললেন, কেন রে, কি কাজ? আর আয়েশা আমার কাছে পাঠালো কেন? তখন আমি দাদুকে সালেহার বিষয়ে খুব সব খুলে বললাম। দাদুকে এটাও বললাম মেয়েটাকে সাহায্য করতে হবে। সালেহার বিষয় সব শুনে দাদু বললেন, বিষয়টা তো অন্যরকম, মানুষ সাপ হয়ে যায়। আচ্ছা একটু বস, আমি হাত মুখ ধুয়ে একটু পর যাই, কেমন? দাদুর কথা আমি বসে রইলাম। তখন দাদু হাত মুখ ধুয়ে বসে আমার সাথে কিছুক্ষণ গল্প করলেন। কিছুক্ষণ গল্প করে দাদু বললেন, চল এবার যাই। কথাটা বলে আমাকে নিয়ে রওনা করলেন পাশের গ্রামে সালেহাদের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর চলে গেলাম সালেহাদের বাড়িতে। আমরা সালেহাদের বাড়িতে ঢোকার পর দেখলাম সালেহা ও ওর মা বসে আছে। তখনই সালেহা স্বাভাবিক ছিল, কিন্তু সালাম দাদুকে দেখে দাঁড়িয়ে ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে বলে উঠল, তুই কেন এখানে? কবিরাজের বাচ্চা, চলে যায় এখান থেকে, বাঁচতে চাইলে এখনই চলে যা। এদিকে সালাম দাদুকে দেখে আশেপাশের অনেকে চলে আসলেন। সালাম দাদু তো নাম করা কবিরাজ, ওনাকে সবাই চেনে। দাদুকে দেখে সবাই আসছে। ওদিকে সালেহা ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো। সালাম দাদু এদিকে এগিয়ে আসতে লাগলেন। তখন দাদু কয়েকজনকে বললেন, ওকে ধরো। সালাম দাদুর কথায় 2-3 জন সালেহাকে ধরলে তখন দাদু সালেহার চারিদিকে মাটিতে একটা গোল বৃত্ত আঁকে, তারপর ওদের বলে, এখানে ছেড়ে দাও ওকে। দাদুর কথায় ওরা সবাই সালেহাকে ছেড়ে দেন। তখন সালাম দাদু সালেহার সামনে বসে বলেন, কি তুই? সালাম দাদুর কথায় সালেহার শরীরে থাকা জিনটা বললেন, কেন, শুনে কি করবি? চলে যায় এখান থেকে। তখন সালাম দাদু কি জানি একটা দোয়া পড়ে ফু দিয়ে বললেন, সোজাসুজি বলবি নাকি বলতে বাধ্য করব? তখন সালেহা হাহা করে হাসি দিয়ে বললেন, কি করবি তুই, পারলে কর দেখি। আমি কে শুনবি? আমি একটা সাপ, আমি নাগরাজ। ওর কথায় সালাম দাদু ধমক দিয়ে বললেন, নাগ নাগিন বলতে কিছু নেই, তো একটা জিন, এটা আমি ভালো করে জানি। আমি এটাও জানি তোকে এই মেয়েটার শরীরে চালান করে দেয়া হয়েছে। তোকে যা বলা সরাসরি বলছি, এই মেয়েটার শরীর থেকে এখনই বেরিয়ে যা। তখন সালেহার শরীর থেকে জিনটা বলে উঠলেন, বাহ কবিরাজ, তুই তো আমার বিষয় সব জানিস। সব যখন জানিস তখন এটাও নিশ্চয়ই জানিস 10 দিন না হওয়া পর্যন্ত আমি মেয়ের শরীর থেকে বের হব না। এখন তোর যা আছে তুই করতে পারিস। জিনটার কথায় সালাম দাদু বুঝতে পারলেন এভাবে কাজ হবে না। এই বলে সালাম দাদু আমার কানে কানে বললেন, আয়েশা পরীকে স্মরণ কর, ডাক ওকে। তখন আমি আয়েশাকে স্মরণ করলে আয়েশা আসলেন। আয়েশা এসে শুধু আমাকে দেখা দিলেন। আয়েশাকে দেখে সালাম দাদুকে বললাম, দাদু আয়েশা আসছে। আমার কথায় দাদু বললেন, আয়েশাকে বল আমাকে দেখা দিতে। তখন আয়েশা তাই করলেন, শুধু আমাকেও সালাম দাদুকে দেখা দিলেন। মানে ওখানে অনেক মানুষ উপস্থিত থাকলেও কেউ আয়েশা পরীকে দেখতে পাচ্ছে না, আমিও সালাম দাদু দেখছি শুধু। সালাম দাদু আয়েশাকে দেখে বললেন, আয়েশা কি করা যায়? ও তো ঘাড় তেরামো কথা বলে। দাদুর কথা আয়েশা বলেন, দাদু ও এত সহজে সালেহার শরীর থেকে বের হবে না, ওকে বের করতে বাধ্য করতে হবে। আমি আপনাকে একটা বুদ্ধি দেই, এই জিনটা রাতের নির্দিষ্ট একটা সময় এসে সাপের রূপ নেয়। আপনি রাত পর্যন্ত এখানে অপেক্ষা করেন। অনেক অপেক্ষার পর সালেহা যখন সাপের রূপ নিবে তখন কি করতে হবে বুঝতে পারছেন না, বলতে হবে। তখন সালাম দাদু বললেন, বলতে হবে না, বুঝতে পারছি কি করতে হবে, তুমি এখন যাও, রাতে এসো। সালাম দাদুর কথায় আয়েশা চলে গেলেন। সালাম দাদু বললেন, এই সালেহাকে রাত হওয়া পর্যন্ত বেঁধে রাখতে হবে। সালাম দাদুর কথায় তাই করা হলো। সালেহাকে বেঁধে রাখা হলো। সালেহাকে বেঁধে রাখার পর আমিও সালাম দাদু অপেক্ষা করতে লাগলাম। আমাদের সাথে আশেপাশে অনেক মানুষ
অপেক্ষা করতে লাগলেন। এটা দেখে সালাম দাদু বললেন, আপনারা সবাই বাড়িতে চলে যান, একটু পর রাত হবে। রাত হলে সালেহা সাপের রূপ নিবে, তখন যে কারোর উপর আক্রমণ করতে পারে, তাই আগে ভাগে বলে রাখলাম। সালাম দাদুর কথায় সবাই ভয় পেয়ে চলে গেলেন। সবাই চলে যাবার পর আমিও সালাম দাদু ওখানেই বসে অপেক্ষা করতে লাগলাম। তখন আমি সালেহার ছোট ছেলেটাকে নিয়ে বসে রইলাম। এভাবে কেটে গেল অনেকটা সময়। এরপর রাত নেমে আসলো। রাত হওয়ায় সালাম দাদু আমাকে বললেন, নিশাত, সালেহাকে ধর, ওকে ধরে ঘরে নিয়ে যাই। দাদুর কথায় তাই করলাম। সালেহাকে ধরে নিয়ে ঘরে নিয়ে গেলাম। ঘরে যাবার পর সালাম দাদু সালেহার মাকে বললেন, আপনি সালেহার ছোট বাচ্চাটাকে নিয়ে পাশের ঘরে যান, আমরা এখানে আছি। আমি যদি আপনাকে না ডাকি তাহলে এই ঘরে আসবেন না। এই ঘর থেকে যেরকম আওয়াজ হোক আপনি ভয় পাবেন না, কেমন? দাদুর কথায় সালেহার মা পাশের ঘরে চলে গেলেন। তখন দাদু দরজা লাগিয়ে বসে রইলেন, দাদুর পাশে আমি। আমরা দুজনে বসে, ওদিকে সালেহা কাঁপতে কাঁপতে বললেন, কবিরাজ চলে যা বলছি, আমার কাছে বাধা হয়ে দাঁড়াবি না, তোকে কিন্তু শেষ করে দিব। সালেহার শরীর থেকে বলা জিনটার কথায় সালাম দাদু বললেন, তুই যেমন সালেহার শরীর থেকে যাবি না, আমিও তেমন এখান থেকে যাব না। তোর যা খুশি কর, তোকে আজ দেখেই ছাড়ব। এই বলে দাদু আমি চুপ করে বসে রইলাম। ওইদিকে সালেহার শরীর থেকে জিনটা ভয় দেখিয়ে যাচ্ছে, একের পর এক হুমকি দিচ্ছে। জিনটা বলছে, কবিরাজ চলে যা এখন বলছি। কিন্তু সালাম দাদু কিছু না বলে চুপ করে রইলেন। এভাবে আরো কিছুক্ষণ যাবার পর আমিও সালাম দাদু দেখলাম সালেহা বিছানায় শুয়ে পড়লেন আর মুচড়া মুচড়ি করতে লাগলেন। এভাবে কিছুক্ষণ মুচড়া মুচড়ি করার পর আমাদের সামনেই সালেহা মানুষ থেকে বিশাল আকারের একটা কালো কুচকুচে সাপের রূপ নিলেন। সালেহা সাপের রূপ নেয় আমি ভয় সালাম দাদুর পাশে গিয়ে দাঁড়ালাম। তখন দাদু আমার হাত ধরে বললেন, ভয় পাস নে। ওদিকে সালেহা সাপের রূপ নেয়ার পর আমাদের দিকে তাকিয়ে ফসফস করতে লাগলেন। তখন সালাম দাদু তার ব্যাগ থেকে জমজমের পানি বের করলেন, সাথে ধুলোর মতো কিছু একটা, এই দুটো জিনিস বের করে দাদু দোয়া কালাম পরে ওগুলো সেই সাপটার শরীরে ছিটিয়ে দিলেন। সাপটার শরীরে ওগুলো ছিটিয়ে দেবার পর দাদু হাসতে হাসতে বললেন, এবার দেখি কিভাবে তুই সাপের রূপ ছেড়ে তোর জিন রূপে আসতে পারিস। দাদুর এমন কথায় ওই সাপটা কথা বলে উঠলেন। সাপটা বললেন, কবিরাজ, এটা তুই কি করলি? আমাকে সাপ অবস্থায় বান কেন মারলি? তুই আমাকে মুক্ত কর, তোর বান কেটে নে। তখন সালাম দাদু বললেন, না না, তা তো করবো না। তুই যতক্ষণ না বলবি সালেহাকে ছেড়ে চলে যাবি ততক্ষণ তোর থেকে বান কাটবো না। তখন সেই সাপের রূপে থাকা জিনটা বললেন, কবিরাজ, আমি মেয়ের শরীরে আছি 5 দিন হলো। আমি যদি এই শরীর থেকে বেরিয়ে যাই তাহলে আমার সব সাধনা নষ্ট হবে। আমি এই শরীর থেকে বের হব না, তুই যাই বলিস। তখন দাদু বললেন, ঠিক আছে, তাহলে সাপের রূপেই থাক। এভাবে সকাল পর্যন্ত থাকলে তোর অবস্থা খারাপ হবে। দিনের আলো তোর শরীরে পড়লে তখন তো আরো দুর্বল হয়ে পড়বি, আর তখনই তোকে মেরে ফেলবো। দাদুর কথা শেষ হতে সেখানে আসলেন আয়শা পড়ি। আয়শা এসে বললেন, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না, ওকে এখনই মেরে ফেলবো। কথাটা বলে আয়শা সেই সাপ রূপে থাকা জিনটাকে বললেন, তুই কি এখন চলে যাবি নাকি মরবি বলতো? তখন সে জিনটা বললেন, আমাকে মেরেই ফেলো। আমি যদি এই মেয়ের শরীর থেকে বেরিয়ে যাই তাহলে আমার রানী আমাকে এমনিতেও মেরে ফেলবে। জিনটার এমন কথায় আয়শা সালাম দাদুকে বললেন, দাদু, ওর বান কেটে দিন, ওকে সাপ থেকে জিনের রূপে আসতে দিন। তখন সালাম দাদু ওর বান কেটে দিলে সে জিনটার সাপের রূপ থেকে সালের রূপে আসলেন। তখন আয়শা বললেন, এই এখন বলতো তোর রানীকে, তুই কি কারোর হুকুমে এখানে আসছিস? বল এখনই, নইলে এখানে মারা পড়বি। আয়শার কথায় সালেহার শরীরে থাকা জিনটা বললেন, আমি আয়শার রানীর হুকুমে এখানে আসছি আর কাজ করেছি। আমার রানীর নাম হলো বিলকিস। বিলকিস একটা বয়স্ক শক্তিশালী পরী। আমরা বিলকিস পরীকে স্মরণ করি, তার কথা মেনে চলি। ওই জিনটার কথা আয়শা বললেন, ডাক তোদের রানীকে। তখন জিনটা বললেন, ওনাকে ডেকে বিরক্ত করলে উনি আমার উপর রাগ করবেন। জিনের এমন কথা আয়শা বললেন, তুই তো রানী বিলকিসকে না ডাকলে তোকে এখানে মেরে ফেলবো। এখন ঠিক কর, মরবি নাকি তোর রানীকে ডাকবি। তখন সে জিন বললেন, আমি পারবো না, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ঝামেলায় পড়বে। আমরা যাকে অনুসরণ করি সেই বিলকিস কিন্তু অনেক শক্তিশালী, তোমাদের কাউকে ছাড়বে না। ওর কথা আয়শা সালাম দাদুর দিকে তাকালে সালাম দাদু ওনার ব্যাগ থেকে আবারও জমজমের পানি বের করে মেয়েটার শরীরে ছিটিয়ে দিতে লাগলেন আর বিড়বিড় করে কি জানি পড়তে লাগলেন। এমন অবস্থায় সেই জিনটা চিৎকার করতে লাগলেন এবং বলতে লাগলেন, কবিরাজ এমনটা করিস না, আমি মেয়েটার শরীর থেকে বের হব না, আমাকে ছাড়। কিন্তু সালাম দাদু জিনটার কোনো কথা না শুনে
সালেহার শরীর থেকে জিনটাকে বেরিয়ে আসতে বাধ্য করলেন। জিনটা সালেহার শরীর থেকে বেরোলে সালেহা জ্ঞান হারিয়ে পড়ে থাকে বিছানায়। এদিকে সেই জিন তার আসল ভয়ঙ্কর চেহারা এসে বলে, কবিরাজ, তুই আমাকে মেয়েটার শরীর থেকে বের করলি তাই না? আমি তোকে ছাড়বো না, তোকে আগে মারবো। কথাটা সেই জিন সালাম দাদুর দিকে এগিয়ে আসতে গেলেন আর আয়শা পরি সেই জিনটাকে একটা আঘাত করলেন। আয়শার আঘাতে সেই জিনটা দরজা ভেঙে উঠানে গিয়ে পড়লেন। জিনটা উঠানে গিয়ে পালাতে গেলে আয়শা পরি আবারও ওকে ধরে বললেন, তো রানী বিলকিসকে ডাক, নইলে মেরে ফেলবো। কিন্তু সেই জিনটা কোনোভাবে বিলকিস পরীকে ডাকতে রাজি হলেন না। বিলকিস পরীকে না ডাকায় আয়শা কোনো উপায় না পেয়ে ওকে মেরে ফেললেন। জিনটাকে মেরে ফেলে আয়শা আমাকে বললেন, তোমরা সালেহার মায়ের সাথে কথা বলে আসো, আমি রাস্তায় আসবো তোমাদের সামনে। কথাটা বলে আয়শা বাতাসে মিশে গেলেন। তখন সালাম দাদু সালেহার মাকে ডাক দিলেন। দাদু ডাকিয়ে সালেহার মা ঘর থেকে বেরিয়ে আসলে দাদু বললেন, আপনার মেয়েকে যে জিনটা ধরেছে ওকে আমরা মেরে ফেলেছি। আপনার মেয়ে এখন থেকে আর সাপের রূপ নিবে না, আল্লাহর রহমতে স্বাভাবিক হয়ে যাবে। আমরা এখন চলে যাচ্ছি, আপনার মেয়েকে জ্ঞান ফেরানোর চেষ্টা করুন, জ্ঞান ফিরবে। কথাটা বলে আমি ও সালাম দাদুর বাড়ির দিকে যেতে লাগলাম। পথে আয়শা আমাদের সামনে আসলেন আর পাশে হাঁটতে লাগলেন। তখন সালাম দাদু আয়শাকে বললেন, আয়শা, তুমি তো জিনটাকে মেরে ফেললা, এতক্ষণে নিশ্চয়ই এই খবর বিলকিস পরীর কানে চলে গেছে, ও নিশ্চয়ই আসবে আমাদের কাছে। দাদুর কথা জবাবে আয়শা বললেন, আসবে তো নিশ্চিত, কিন্তু এতে আপনি ভয় পাবেন না। ওরা যা করেছে এটা অন্যায়। অসহায় একটা মেয়ের শরীরে ভর করে সাপের রূপ নিচ্ছে। এতে গ্রামের মানুষ সালেহা মেয়েটাকে কি ভাবছে বুঝতে পারছেন? সালেহা নামে মেয়েটার আর সহজে বিয়ে হবে না, ভয় কেউ বিয়ে করবে না ওকে। আয়শার কথায় দাদু মাথা নাড়িয়ে বললেন, সেটা ঠিক বলেছ। আচ্ছা, তোমরা বাড়িতে যাও, আমি তো আমার বাড়িতে চলে আসছি। কথাটা বলে সালাম দাদু ওনার বাড়িতে চলে গেলে আমিও আয়শা বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আয়শাকে বললাম, আচ্ছা, বিলকিস পরীকে আসলে আসবে? আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে পেছন থেকে কেউ এসে আয়শা পরীকে অনেক জোরে আঘাত করলেন। ওর আঘাতে আয়শা পড়ে গেলেন আর ওর মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেলেন। এটা দেখে আমি পেছনে তাকিয়ে দেখি খুব ভয়ঙ্কর একটা পরী আর ওনার দুপাশে ভয়ঙ্কর দুটো জিন দাঁড়িয়ে আছে। আমি ওদের দিকে তাকাতেই ওই পরীটা আয়শার দিকে তাকিয়ে বলল, আমি রানী বিলকিস, আমাকে অনুসরণ করে আমার শিষ্য জিনকে তুই মেরে ফেলার সাহস কিভাবে পেলি? বিলকিস পরীর কথায় একটু দূরে দেখলাম লাইটের আলো, মনে হয় কেউ আসছে। এটা দেখে বিলকিস পরী আমাকেও একটা আঘাত করে, সেখান থেকে বাতাসে মিশে গেলেন। বিলকিস পরীর আঘাতে আয়শা জ্ঞান না হারালেও আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি বাড়িতে। নিজেকে বাড়িতে দেখে পাশে থাকা মা বাবাকে জিজ্ঞাসা করি আমি বাড়িতে কিভাবে আসলাম। তখন বাবা বললেন, তুই নাকি জ্ঞান হারিয়ে পড়েছিলি রাস্তায়। ওই রাস্তাতে দুজন বাজারের থেকে ফিরছিল, ওরা বাজার থেকে দেখে ফেরার সময় আর বাড়িতে নিয়ে আসে তোকে ধরাধরি করে। কিন্তু নিশাত, তুই জ্ঞান হারিয়েছিলি কেন? আর বৌমা আয়শা পরী কোথায়? মা বাবার কথা আমি এবার অবাক হয়ে বললাম, কেন, আয়শা কি বাড়িতে নেই? তখন মা বলল, নেই, রাতে খাওয়া দাওয়া করার পর ইয়ামিনকে আমার কাছে দিয়ে আসায় কোথায় যেন চলে গেলেন। এরপর তো আর ফিরে আসলেন না, এখন আসেনি। মায়ের কথা অনেক চিন্তিত হয়ে পড়লাম। আয়শাকে তো বিলকিস পরী আঘাত করেছে। বিলকিস পরীর আঘাতে আয়শার মুখ দিয়ে রক্ত আসছিল। তার মানে কি আয়শা মারা গেছে এমন কিছু? না না, ছিছি, আমি সব কি ভাবছি? আমার আয়শার কিছু হতে পারে না। এদিকে আমাকে চিন্তিত দেখে মা বাবা বললেন, কি রে, কি চিন্তা করিস? আয়শা বৌমা কোথায় জানিস কি? তখন আমি বললাম, সেটা তো জানি না, তবে জানবো। আচ্ছা, ইয়ামিনকে আমার কোলে দাও, আমি ওকে নিয়ে ঘরে যাই, তোমরা ঘুমাও, গিয়ে আয়শা আসলে তোমাদের বলবো। কথাটা বলে ইয়ামিনকে নিয়ে ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, আয়শার কি হলো, ওর বড় কোনো সমস্যা হয়নি তো? আয়শা পরী কোথায় আছে? এসব চিন্তা করতে করতে হঠাৎ পায়ের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠলেন, কারণ পায়ের দিকে তাকিয়ে দেখি কালো কুচকুচ একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। এটা দেখে ইয়ামিনকে কোলে নিতে যাব, তখন দেখি ইয়ামিনের পাশেও একটা সাপ। ওদিকে তখনই মা বাবার ঘর থেকে চিৎকারের আওয়াজ আসলে আমি ইয়ামিনকে কোলে নিয়ে মা বাবার ঘরে গিয়ে যাওয়ায় মা বাবা বললেন, বাবা নিশাত, ঘরের সাপ, বিছানায় সাপ, খাটের নিচে সাপ, সবখানে সাপ, এগুলো কিভাবে আসলো? মা বাবার কথা আমি ওদের বললাম, মা বাবা, এগুলো সাধারণ কোনো সাপ না, এগুলো সব জিন, তোমরা ভয় পেও না। কথাটা বলে সবাই মিলে ঘরের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে রইলাম।
তখন দরজার ফাঁক জানালা এগুলো দিয়ে সাপ ঘরে প্রবেশ করতে লাগলো। এটা দেখে সবাই ভয় পেয়ে গেলাম। আমি মনে মনে আয়শা পরীকে অনেক স্মরণ করলেও আয়শা আসে না। এদিকে সাপ একের পর এক ঘরে ঢুকছে। এটা দেখে আমি কোনো উপায় না পেয়ে ঘরে থাকা একটা শুকনো বাঁশে আগুন লাগিয়ে দিলাম। আগুন দেখে সেই সাপগুলো পিছিয়ে যেতে লাগলো। এভাবে আগুন হাতে দাঁড়িয়ে রইলাম। যখনই সেই সাপগুলো আমাদের দিকে এগিয়ে আসতে থাকে তখনই আগুন সামনে ধরিয়ে আর ওরা পিছিয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর আমার হাতে আগুন নিভে গেল। আগুন নিভে যাওয়ায় সাপগুলো আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। সাপগুলো আমাদের দিকে আসছে। তখনই দরজায় কেউ ঠক ঠক করে আওয়াজ করতে করতে বলল, নিশাত, দরজা খোলো, আমি তোমার সালাম দাদু। দাদুর কণ্ঠ শুনে এক দৌড়ে দরজার কাছে গেলাম আর দরজা খুলে দিলাম। আমি দরজা খুলে দেয়ায় সালাম দাদু ঘরে আসলেন। দাদু এসে বললেন, নিশাত, ভয় পাসনি, এগুলো সাপ না, এগুলো জিন। এরকম ঘটনা শুধু তোর সাথে না, আমার সাথে ঘটেছে। আমার সাথে এরকম ঘটনা ঘটায় আমি বুঝতে পেরেছি তোদের সাথে এরকম হয়েছে, তাই তোদের বাড়িতে চলে আসলাম। এছাড়াও তোদের বাড়িতে আসার আরও একটা কারণ আছে। কোথা থেকে একটা পরী এসে বলল তোদের বাড়িতে আসতে। আমি তো এই পরীটাকে চিনি না। দাদুর কথা আমি বললাম, দাদু, আয়শা বাড়িতে নেই। কেন নেই পরে খুলে বলছি, তুমি আগে এদিকটা দেখো। তখন সালাম দাদু দোয়া কালাম পড়ে সেখানে বড় করে একটা গোলবৃত্ত এঁকে বললেন, সবাই এই গোলবৃত্তের মধ্যে আসো। দাদুর কথায় আমরা সবাই সেই গোলবৃত্তের ভেতরে ঢুকলাম। আমি গোলবৃত্তের মধ্যে ঢুকে দেখলাম সেই সাপগুলো আর বৃত্তের ভেতরে ঢুকতে পারছে না। এমন সময় বাবা সালাম দাদুকে বললেন, সালাম চাচা, এগুলো কেন হচ্ছে? আপনি বলছেন এগুলো সাপ না জিন, এগুলো কোনো জিন, তাহলে আমাদের বাড়িতে কেন আসছে? বাবার কথায় সালাম দাদু আমার দিকে তাকালে আমি কোনো উপায় না পেয়ে মা বাবাকে সব খুলে বললাম। সব শুনে মা বাবা বললেন, কি বলিস? তাহলে আয়শা বৌমা কোথায়? বিলকিস পরী তোর মতো আয়শা বৌমাকেও আঘাত করেছে, তাহলে বৌমা কোথায়? মা বাবার কথা আমি মন খারাপ করে বললাম, আমি জানি না, আমি তো জ্ঞান ফিরে দেখিও বাড়িতে। তখন সালাম দাদু বললেন, নিশাত, আয়শার আবার বড় কিছু হয়ে যায়নি তো? দাদুর কথা জবাবে চিন্তিত হয়ে বলতে পারবো না। আমার কথায় সালাম দাদু কি বলতে যাবে এমন সময় আমাদের ঘরটা কেঁপে উঠল আর ঘরের মধ্যে এসে প্রবেশ করলো বিলকিস পরী ও তার সাথে থাকা দুইজন জিন। বিলকিস পরী এসে আমাদের দেখে বলল, আয়শা পরী পরিবার, তোমরা কি ভাবছো আমার শীর্ষ জিনকে হত্যা করে তোমরা বেঁচে থাকবে? আয়শা পরী ও সালাম কবিরাজ মিলে আমার শীর্ষ জিনকে হত্যা করেছ। এখন দেখো আমরা তোমার কি অবস্থা করি। বিলকিস পরীর কথায় সালাম দাদু সাহস করে বললেন, বিলকিস পরী, আপনার শীর্ষ জিনটা অসহায় মেয়েটার শরীরে ঢুকেছে। আপনার শীর্ষ জিন যা করেছে এটা অন্যায় ওর জন্য। এখনও সবাই সালেহা মেয়েটাকে দেখে ভয় পায়। সালাম দাদুর কথায় বিলকিস পরী বললেন, কবিরাজ, আমরা কারোর কথা শুনে কাজ করি না, আমাদের যা ভালো মনে হয় তাই করি। সালেহা নামে মেয়েটার স্বামী ভাবছিল সালেহার শরীরে 10 দিন থাকার পর আমার শীর্ষ জিন খুশি হয়ে ওর গোলামি করবে না। আমরা কখনোই কারোর গোলামি করি না। আমরা সালেহার স্বামীকে মেরে ফেলেছি, অনেক লোভী। এই বলে বিলকিস পরী আমাদের বললেন, চল এখন সবাই বাইরে চল, আমার অনুগত অনেক জিন আছে, আমি সকল জিন পরীর সামনে তোদের বিচার করব। এখনই বাইরে চল, নইলে এই ঘরে এখনই মেরে ফেলবো সবাইকে। সবার আগে মারবো আয়শা পরীর সন্তানকে। বিলকিস পরীর কথায় আমরা সবাই সালাম দাদুর দিকে তাকালে দাদু ইশারা দিয়ে বললেন, চলে বাইরে চলো। আমরা তখন বাইরে আসলাম সবাই। বাইরে এসে আমরা দেখলাম সেখানে শত শত জিন দাঁড়িয়ে আছে। শত শত জিনকে দেখে ভয়ে বারবার আয়শা পরীকে স্মরণ করতে লাগলাম। এদিকে আমার ছেলে ইয়ামিন একরকম ভয়ঙ্কর জিনদের দেখে কান্না করতে লাগলেন। তখন বিলকিস পরী সকল জিনকে বললেন, আয়শা পরী আমার এক শিষ্যকে হত্যা করেছে, আমি ওর পুরো পরিবারকে হত্যা করব সবার সামনে। বিলকিস পরীর কথা শেষ হতে না হতেই সেখানে আসলেন আয়শা পরী। আয়শা আসা ইয়ামিন দৌড়ে আয়শার কোলে গেলেন। তখন আয়শা ইয়ামিনকে জড়িয়ে ধরে আদর করে আমার কোলে ইয়ামিনকে দিয়ে বললেন, বিলকিস পরী, তোর সাহসে কিভাবে আমার পরিবারকে হত্যা করার নাম মুখে নেয়ার? তুই আমাকে হঠাৎ করে পেছন থেকে আঘাত করে কি ভেবেছিস তুই অনেক বড় শক্তিশালী? আয়শা কথায় বিলকিস পরী বললেন, হ্যাঁ, আমি অনেক বড় শক্তিশালী পরী। এই যে দেখছিস, এসব আমার অনুগত জিন, এরা আমাকে রানী মানে, আমি যা বলি এরা সেটাই করে। বিলকিস পরীর কথা আয়শা বললেন, তুই তোর এইসব জিনদের নিয়ে অহংকার করছিস তাই না? কথাটা বলে আয়শা পরী মুহূর্তে সেখানকার 10-15টা জিনকে মেরে ফেললেন। ওদের মেরে ফেলার পর আয়শা বললেন, দেখলি তোর জিনেরা আমার কাছে সামান্য কিছু, তুই আমাকে ও আমার স্বামীকে আঘাত করে ভুল করেছিস।
ভেবেছিলি আমি তোর আঘাতে মারা যাব? না, আমি আল্লাহর রহমতে বেঁচে গেছি। তোর আঘাতে আমি অনেক অসুস্থ হয়ে জিন রাজ্যে হেকিমের কাছে গিয়েছি। হেকিমের কাছে যাবার পর কিছুটা সুস্থ হয়ে ছুটে আসছে প্রতিশোধ নিতে। বিলকিসপুরি এখন কোথায় পালাবি? আয়েশার কথায় বিলকিসপুরি বললেন, কোথাও পালাবো না, তোকেও তোর পরিবারকে মেরে এখান থেকে যাব। আমাদের সবাইকে মারবে, এই কথাটা বলতেই আয়েশাপুরি বিলকিসপুরির বুকে এমন জোরে আঘাত করলেন যে বিলকিসপুরির মুখ দিয়ে রক্ত পড়তে লাগলেন। আর বিলকিসপুরি সেখানে বসে রইলেন। বিলকিসপুরিকে আঘাত করায় সেখানে থাকা সমস্ত জিন আয়েশার দিকে তেড়ে আসে। তখন আয়েশা ওদের সাথে যুদ্ধ করতে থাকে। এদিকে সালাম দাদুও বসে নেই, উনি যতটা পারছেন জিনদের দুর্বল করে দিচ্ছেন। আয়েশাপুরি জিনদের সাথে যুদ্ধ করছে। আমি ইয়ামিনকে কোলে নিয়ে মা বাবার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা জিন আমাদের আক্রমণ করতে আসলে আমি আমার হাতে থাকা আংটিটা দিয়ে জিনটাকে স্পর্শ করি। তখন জিনটা অবশ হয়ে যায়। আমার হাতের বিশেষ আংটি আছে, অনেকে জানেন আবার অনেকেই জানেন না। এই আংটিটা জিনের বাদশাহ আয়েশাপুরীকে খুশি উপহার দিয়েছে। ওটা আবার আয়েশা আমাকে দিয়েছে। এই আংটি দিয়ে কোনো জিন পরীকে স্পর্শ করলে সে অবশ হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। আমি জিনটাকে অবশ করার পর সালাম দাদু ওকে বন্দি করে ফেলে। ওইদিকে আয়েশা কিছুক্ষণের মধ্যে সব জিনদের মেরে ফেলেন। সবগুলো জিনকে মরতে দেখে বিলকিসপুরি আহত অবস্থায় আয়েশার দিকে হাত তুলে মাপ চাইতে লাগলেন। কিন্তু এতে আয়েশার মন গললেন না, কারণ বিলকিসপুরি অনেক খারাপ ছিল। বিলকিসপুরির অনুরোধ না শুনে আয়েশাপুরি বিলকিসপুরিকে ভয়ঙ্করভাবে শাস্তি দিয়ে মেরে ফেললেন। বিলকিসপুরিকে মারার পরে আমি আবারও দৌড়ে গিয়ে আয়েশার কোলে উঠলেন। তখন মা বাবা আয়েশাকে বললেন, বৌমা তুমি ঠিক আছো তো? তখন আয়েশা বললেন, হ্যাঁ বাবা, আমি মোটামুটি সুস্থ আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আয়েশার কথায় মা বাবা ও আমি একটু শান্ত হলাম। তখন সালাম দাদু বললেন, আয়েশা তুমি সুস্থ আছো শুনে খুব ভালো লাগলো। আজ অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাড়িতে চলে যাই। কথাটা বলে সালাম দাদু বাড়িতে চলে গেলেন। আর আমরা সবাই আমার বাড়িতে ঘরে আসলাম। এই ঘটনার অনেকদিন পর আয়েশাপুরি পুরোপুরি সুস্থ হন। প্রিয় লিসেনার, সামনে আয়েশাপুরির গল্প নিয়ে হাজির হব। আয়েশাপুরির আজকের এই গল্পটা এখানে শেষ করছি। তবে আজকের এপিসোড এখানে শেষ নয়, এখন একটা বাস্তব পরীর ঘটনা দিয়ে আজকের এপিসোডটা শেষ করব। আজকের এই বাস্তব ঘটনাটা পাঠিয়েছেন, ওনার নাম হৃদয়। তো দেরি না করে শুরু করছি 5 জন পরীর বাস্তবিক ঘটনাটা। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হৃদয়, আমি একজন মালদ্বীপ প্রবাসী। আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি শুরু করছি আমার বাস্তবিক ঘটনাটি। আমি হৃদয়, আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে। আমার বয়স যখন 6 বছর ছিল, ঘটনাটা তখনকার। সে সময় বন্ধুদের সাথে আড্ডা দিতাম বেশি, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। একদিন দুপুরবেলা আমরা সকল বন্ধু মিলে আমাদের স্কুল মাঠে ফুটবল খেলছিলাম। আমি বেশ মোটামুটি একটু ভালোই ফুটবল খেলতে পারি। আমি বল খেলার সময় হঠাৎ করে কেমন একটা বাতাস এসে আমার শরীরে লাগে। বাতাসটা আমার গায়ে লাগায় আমি অনেক জোরে মাটিতে পড়ে যাই। আমি পড়ে যাবার পরে আমার বুকে এবং আমার বাম পায়ে একটা ব্যথা পাই। আমি কিভাবে দৌড়ানোতে গিয়ে এত জোরে পড়ে গেলাম চিন্তা করছিলাম। তারপর অনেক কষ্ট করে খেলাটা শেষ করি। খেলা শেষ করে বাড়িতে যখন যেতে লাগলাম তখন দুপুর 3টা। আমাদের বাসায় যাওয়ার সময় বিশাল বড় একটি পুকুর আছে। সেই পুকুর পাড়ে একটি বিশাল বড় জাম গাছ আছে। গাছটা অনেক মোটা, দেখতে একটু ভয়ঙ্কর, যে কেউ গাছটা দেখলে ভয় পাবে। তা আমি ওই রাস্তা দিয়ে একা হাঁটছিলাম, তখন আবারও কেউ হঠাৎ করে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। আমাকে আবারও ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় আমি এত জোরে পড়েছিলাম সেখানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর কয়েকজন দেখে আমাকে বাসায় দিয়ে আসে। আমাকে বাসায় দিয়ে আসার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এই সময় আমি ভালোই ছিলাম। যখন মাগরিবের নামাজ শেষ হলো আমি অনুভব করলাম আমার শরীর একটু একটু গরম হচ্ছে এবং জ্বর আসছে। আমার মা এবং বোনকে জানালাম। তখন আমার বাবা আমাদের বাজারে ব্যবসা করে। প্রায় সময় বাবা রাতে বাজার করে বাসায় আসে, কারণ আমার বাবা মাছ বিক্রি করে। বাবার মাছ বিক্রি করতে করতে রাত হয়ে যায়। আমি অসুস্থতায় আমার আম্মু বাবাকে কল করে বলে আমার জ্বর এসেছে, আসার সময় ওষুধ নিয়ে আসতে।
আম্মুর কথা মতো বাবা আসার সময় ওষুধ নিয়ে আসে। বাবা ওষুধ নিয়ে আনায় আমি রাতে ওষুধ খেয়েছিলাম, কিন্তু আমার কোনো উন্নতি হয়নি, ওষুধে কোনো কাজও করেনি। এভাবে 1-2 দিন চলে যায়। আমার অবস্থা খুব খারাপ হয়, বুকে ব্যথা, পা ফুলে যায়। তারপর বাবা আমাকে শহরে একটা বড় হসপিটালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা আমাকে অনেক ধরনের পরীক্ষা করে, কিন্তু আমার শরীরে কোনো সমস্যা পায় না। সারাদিন আমি ভালো থাকি, সন্ধ্যা হবার পর আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, কাঁপুনিতে জ্বর আসে। এভাবে অনেক ডাক্তার চেঞ্জ করলাম, কিন্তু আমার কোনো উন্নত হয়নি। দিনের পর দিন আমার অবস্থা খুবই খারাপ হতে লাগলো। খাবার খেতে পারতাম না, শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমার এমন অবস্থা দেখে বাবা একটা সময় আমাকে হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর ডাক্তাররা অনেক পরীক্ষা করার পরেও আমার শরীরে কোনো সমস্যা পায় না। হসপিটালে 15 দিন ভর্তি থাকার পর ওরা আমাকে রিলিজ করে দেয়। ওরা কোনো সমস্যা বুঝতে না পেরে আমাকে রিলিজ করে দেওয়ার পর বাবা আমাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে অনেক ডাক্তার দেখায়, কিন্তু আমার কোনো উন্নতি হয় না। আমার কোনো উন্নতি না হওয়ায় তারপর আমাকে বাসায় নিয়ে আসা হয়। বাসা আসার পর আমাদের বাসার একটু দূরে একটা মাজার আছে, সে হুজুরের কাছে আমাকে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর আমার হাতের আঙ্গুলগুলো হুজুর চেপে চেপে দেখলেন। তারপর কি জানি পড়ে আমার পুরো শরীরে ঝাড়ফুঁক করে দিলেন। তারপর তেল পড়া, পানি পড়া দিলেন আর বললেন প্রত্যেকদিন 3 বার করে তেল পড়াটা আমার শরীরে মালিশ করে দিতে, আর বলে দিল পানিটা আমাদের ঘরে প্রত্যেকদিন 3 বার করে ছিটিয়ে দিতে। এভাবে করার পর আমি কিছুটা সুস্থ হই। 2 মাস মোটামুটি সুস্থ ছিলাম। তারপর আমার আবার শুরু হলো বুক ব্যথা, পা ব্যথা। এটা দেখে বাবা আমাকে বড় হসপিটালে নিয়ে যায়, কুমিল্লাতে। সেখানে আমাকে সাথে সাথে ভর্তি করায়। ডাক্তার অনেক টেস্ট আমাকে দিল, কিন্তু অনেক টেস্ট করার পর কোনো সমস্যা পাচ্ছি না। আমার পা ফুল অনেক মোটা হয়ে গিয়েছিল। তখন ফোলা জায়গা থেকে ইনজেকশন দিয়ে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখলো ফোলা জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কিন্তু তাও কোনো লাভ হলো না, কোনো সমস্যা পেল না। আমার কোনো সমস্যা না পাওয়ায় একদিক সব ডাক্তাররা বসে একটা সিদ্ধান্ত নিল। সেখানে আমার মা বাবাকেও ডাক দিল। তারপর সব ডাক্তারদের সিদ্ধান্ত মা বাবাকে জানালো। ডাক্তাররা বলল, আপনার ছেলের পা আমরা অপারেশন করতে চাই। পায়ে কি হয়েছে তো টেস্ট করার পর আমরা কিছু পেলাম না, ফোলাটাও যায়নি, দিন দিন বেড়েই চলেছে। দেখা গেল আমার পায়ের রান একটু একটু করে লাল হয়ে যাচ্ছে। তখন ডাক্তার আর বেশি দেরি না করে সিদ্ধান্ত নিল সেই রাতে অপারেশন করবে। তো কথা মতো তাই করা হলো। রাতে সবকিছু রেডি করার পর আমাকে নিয়ে যাওয়া হলো ওটিতে। এরপর বেডে শুয়ে দিয়ে আমাকে অজ্ঞান করার জন্য ইনজেকশন দেওয়া হলো। কিন্তু অবাক করার বিষয় হলো অনেকক্ষণ যাওয়ার পরও আমি অজ্ঞান হলাম না। এটা দেখে আবার আমাকে ইনজেকশন দেওয়া হয়। এবার আমি অজ্ঞান হলাম না। এভাবে অনেকগুলি ইনজেকশন দেওয়া হলো, আমাকে তাতেও কোনো লাভ হয়নি। এবার ডাক্তারের সিদ্ধান্ত নিয়েছে অজ্ঞান করা লাগবে না, শুধু জায়গা অবাস করে এভাবেই আমাকে অপারেশন করবে। এই কথা শোনার পর হঠাৎ আমার কি জানি হলো, ডাক্তাররা বলবলি করছে আমার চোখগুলো নাকি অনেক লাল হয়ে গেছে। ডাক্তাররা বলল আমাকে বেটের সাথে চেপে ধরতে, দুজন আমাকে চেপে ধরলো। ধরার পর ওদেরকে আমি একটা ঝাড়ি দিয়ে উড়িয়ে দিলাম। ডাক্তার দেখে তো অবাক, এত ছোট একটা ছেলে, শরীরে এত শক্তি কিভাবে? এটা থেকে ডাক্তার আরো 3 জনকে ডেকে আনলো। এবার 5 জন মিলে আমাকে চেপে ধরেছে। ওরা অনেক শক্ত করে আমাকে চেপে ধরেছে। আমি ঝাড়ি দেওয়ার পর 2 বার আমাকে ছেড়ে দিয়েছিল ওরা। এভাবে কিছুক্ষণ যাবার পর ওরা আমাকে এমনভাবে ধরেছে, আমি জোরাজুরি করতে করতে আমার শক্তি কমে যায়। তারপর ডাক্তার আমার অপারেশন করা শুরু করে। ডাক্তার যখন আমার পা অপারেশন করা শুরু করলো, আমি অনেক ব্যথা পেতেছিলাম। তারপর জোর করে অপারেশন শেষ করলো। আমার চোখ তখন এতটাই লাল হয়ে গিয়েছিল, সবে দেখে অনেক ভয় পেয়েছে। আমার রানীর যতগুলো মাংস ছিল সব নাকি পচে গেছে। এই কথা ডাক্তার বাবা মাকেও বলল। ডাক্তার আরও বলল অনেক আগে অপারেশন করার দরকার ছিল। ডাক্তারের কথায় মা বাবা মন খারাপ করেন, ভয় পেয়ে যান। এভাবে 7 দিন যাবার পর ডাক্তার আমার পা সেলাই করে। এতদিন সেলাই করিনি, কারণ আমার রানে তেমন একটা মাংস ছিল না। এই কয়েকদিন হাসপাতালে থাকায় একটু মাংস হয়েছে, তখন ওরা আমাকে সেলাই করে দিল। তারপর আরও কিছুদিন আমাকে হাসপাতালে রেখে বাসায় আনা হলো। এরপর একটু একটু করে আমি সুস্থ হই, আগের মতো স্বাভাবিক হয়ে যাই। আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করি। এভাবে কেটে যায় 5টা বছর।
তখন আমার বয়স 11। একদিন বিকেলে সন্ধ্যার আগে হঠাৎ করে আমার অনেক জ্বর আসে, বুকে ব্যথা ও পায়ে ব্যথা শুরু হয়। আমার এরকম হওয়ায় সেই কথাটা আমি বাসায় জানাই। তারপর বাবা ডাক্তারের কাছ থেকে আমার জন্য ওষুধ নিয়ে আসে, আর আমি প্রত্যেকদিন ওষুধগুলো খাই, কিন্তু কোনো লাভ হয় না। দিন দিন আমার অবস্থা খুবই খারাপ হতে থাকে। এভাবে 4-5টা দিন কেটে যায়। আমার পায়ের ব্যথার ফেলা অনেকটাই বড় হয়ে যায়। আমি সারাদিন ভালো থাকি, কিন্তু সন্ধ্যা হলেই আমার এই সমস্যাটা দেখা দেয়। ব্যথায় প্রত্যেকদিন সারা রাত আমি চিৎকার করি, আশেপাশে কেউ ঘুমাতে পারে না আমার চিৎকারে। এমনটা দেখে বাবা মা পরের দিন সকালে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমার পায়ে এবার ব্যথা শুরু হয়েছিল, যেখানে অপারেশন করেছে তার উল্টো দিকের রানে। আমার অবস্থা খুব খারাপ, এটা দেখে ডাক্তাররা হসপিটালে আমাকে ভর্তি করিয়ে নেয়। তারপর অনেকগুলো টেস্ট করায়, কিন্তু কোনো সমস্যা খুঁজে পায় না। এভাবে 7 দিন কেটে যায়। তারপর বাবা আমাকে ঢাকাতে নিয়ে যায়। ঢাকাতে বড় বড় কতজন ডাক্তার আছে, হসপিটাল আছে, সব জায়গায় এক এক করে আমাকে দেখায়। কোনো ডাক্তারের কাছে 5 দিন, কোনো ডাক্তারের কাছে 15 দিন, এভাবে অনেক ডাক্তারের কাছে দেখায়, কিন্তু আমার কোনোভাবে উন্নতি হয় না। দিন দিন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এক কথা বলতে গেলে কি, কুমিল্লা এবং বড় সব জায়গায় আমার চিকিৎসা করানো শেষ, কিন্তু আমি ভালো হইনি। আমাদের ব্যবসা, জায়গা জমি যত কিছু ছিল সব কিছু বিক্রি করে আমাকে চিকিৎসা করিয়েছে। ফলাফল একই, আমি ভালো হইনি। আর সামান্য কিছু টাকা ছিল আমার বাবার হাতে। তখন আমাকে বাসায় নিয়ে চলে আসে বাবা। আমি যে বেঁচে থাকবো আমার আশা সবাই ছেড়ে দিয়েছে। আমি যে বেঁচে থাকবো এবং বাঁচবো কেউ বলে নেই। আবার কেউ কেউ বলে আমার পা নাকি কেটে ফেলে দিতে হবে, তাহলে ভালো হবে। সেটা শুনে আমি অনেক ভয় পেতাম। আমি বাবাকে বলতাম মরে গেলে মরে যাব, আর কোনো চিকিৎসা করাতে হবে না। এরপর প্রত্যেকটা দিন সকালবেলা আমাকে বাসার বাইরে রোদে রাখত। আমি সারাদিন ভালোই থাকতাম। রাত হলে শুরু হতো আমার চিৎকার। ডাক্তার আমাকে একটা মেডিসিন দিয়েছিল, এটা খেলে 1 ঘন্টার জন্য আমার ব্যথাটা একটু কমতো। এভাবে অনেকদিন যাওয়ার পরে সে ওষুধটাও আর কোনো কাজ করে না। বাবা মা খুবই ভেঙে পড়েছিল তখন। তার কিছুদিন পরে আমার এক মামুনি এসে আমাকে দেখার জন্য এসে দেখে আমার অবস্থা খুবই খারাপ। তখন বাবা মা মামুনিকে সব ঘটনা খুলে বলে। কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছে, পা অপারেশন করেছে, তা তো ও কোনো লাভ হয়নি। এখন আমার বাচ্চার আশা সবাই ছেড়ে দিয়েছে। মা বাবার কথাই তখন আমার মামুনি বলল ওনার একটা বোন আছে, উনি নাকি টুকটাক কবিরাজি করে। বাবাকে বলল অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, ছেলেকে ভালো করতে পারলেন না, এবার একটু আমার বোনের কাছে নিয়ে দেখেন। মামুনির কথায় বাবা বলল ঠিক আছে। এই বলে পরের দিন কথা মতো বাবা মা আমি মামুনি রওনা দিলাম মামুনির বোন মানে কবিরাজের বাসায়। আপনাদেরকে একটা কথা বলে রাখি, কবিরাজ হলো একটা মহিলা, উনিও সম্পর্কে আমার মামুনি হয়। যাই হোক, কবিরাজের বাসায় যাওয়ার পরে ওনাকে সমস্ত ঘটনা খুলে বলল বাবা মা। কিছুদিন শুনে কবিরাজ বলল এখনই আমার সাথে থাকা জিন চালান দিয়ে খোঁজ নিচ্ছি, আপনারা সবাই এখানে বসে থাকুন, আমি এই ছেলেটাকে নিয়ে একটা রুমে যাচ্ছি। কথা মতো কবিরাজ মানে মামি আমাকে নিয়ে একটা রুমে যাওয়ার পরে দরজাটা ভালো করে বন্ধ করে দেন। এরপর মাটিতে একটা মাদুর বিছিয়ে দেয়, দিয়ে মামি আমাকে বলল বাবা এখানে বসো। কবিরাজ মামির কথায় আমি খুব কষ্ট করে বসলাম। এরপর দেখলাম মামি হাতে করে 3টা নারকেল গাছের শোলা নিয়ে এসে আমার সামনে রাখলেন। এরপর উনি চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন। মন্ত্র শেষ করে নারকেল গাছের শোলাগুলো 3 বার আমার মাথায় টাচ করলেন। এরপর আবার চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন। এভাবে কিছুক্ষণ পরে পরে নারকেলের শলাগুলোর উপরে ফু দিতে লাগলেন। এমন করতে করতে প্রায় ঘন্টা কেটে যায়। 1 ঘন্টা পরে আমার চোখ পড়ল সেই নারকেলের শলাগুলোর ওপরে। তখন আমি দেখলাম নারকেলের শলাগুলো 3টা 3 সাইজের হয়ে গেছে। এটা দেখে আমি ভাবলাম এগুলো যখন প্রথম নিয়ে আসলো তখন তো একই সাইজের ছিল, হঠাৎ করে এগুলো এরকম বড় হয়ে গেল কিভাবে? ওদিকে তখন হঠাৎ করে কবিরাজ মামি চোখ খুলল এবং আমাকে নিয়ে বাইরে আসলো। বাইরে আসার পর সামনে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলল আমাকে কয়েকটা পরি ভর করে আছে। এরপর কবিরাজ মামি সব ঘটনা বলতে শুরু করলো। সে পরীরা আমাকে কিভাবে ধরলো, কোথা থেকে ধরলো। কবিরাজ মামি বলল যখন আমি ফুটবল খেলতেছিলাম স্কুলের মাঠে, তখন পরীরা ওখানে বসে খাবার খাচ্ছিল দুপুরে। তখন ওদেরকে খাবারে আমি পা দিয়ে ফেলি।
আমি ওদের খাবারে পা দেয়, ওরা আমার পিছু নেয়। কবিরাজ মামি এটাও বলে পরীগুলো নাকি আমাদের বাসার পাশে যে জাম গাছটা থাকে ওইখানকার কথা বলছিলাম, সে জাম গাছে থাকে। কবিরাজ মামির মুখে সব কথা শুনে মা তো সবাই অবাক। মা বাবার মতো আমি অবাক হয়েছি। আমাদের অবাক হতে দেখে উনি আরো বললেন, পরীগুলো এত খারাপ যে ওরা তিলে তিলে আমাকে মেরে ফেলবে, কারণ সেদিন ওরা দুপুরের খাবার খাওয়ার সময় আমি পা দিয়ে আমি খাবার নষ্ট করে দিয়েছিলাম। এই জন্য ওরা অনেক ক্ষেপে আছে আমার উপরে, তাই নাকি তিলে তিলে কষ্ট দিয়ে আমাকে শেষ করে দিবে। ওনার কথায় বাবা মা এবং আমি অনেক অবাক হলাম। ওনার এসব কথা শুনে এদিকে মা বাবা ওনাকে বললেন, আপনি কিন্তু শুধু আমাদের ছেলে ডাক্তারি চিকিৎসা করিয়েছি বা অপারেশন করিয়েছি এই কথা বললাম, আপনি এত কিছু জানলেন? তখন কবিরাজ মামি বললেন, আমার সাথে থাকা জিনদেরকে দিয়ে আমি খোঁজ নিয়ে সবকিছু জানতে পারলাম। তখন মা বাবা কবিরাজকে বলেন, এখন কি করতে হবে সেটা বলুন আপনি। তখন কবিরাজ মামি বললেন, ওরা 5 জন পরিবার অনেক শক্তিশালী, আমি ওদের সাথে পারবো না, কিন্তু আমার ওস্তাদ হয়তো কিছু করতে পারবে। সে কথা শুনে কবিরাজের কাছ থেকে সেই বড় কবিরাজের ঠিকানা নিয়ে নিলাম। ঠিকানা নেবার পর কবিরাজ মামি বললেন, ওই বড় কবিরাজ সপ্তাহে একদিন রবিবারে ওনার কাছে যেতে পারবে। কবিরাজ মামির কথায় সেখানে থেকে বাড়িতে আসি, আর সামনের রবিবার আসায় আমরা সেই বড় কবিরাজের বাড়ির দিকে রওনা দিই। আপনাদেরকে বলাই হয়নি, বড় কবিরাজও একজন মহিলা, ওনার সাথে অনেক শক্তিশালী একটা পরী থাকে। পরীটার নাম হচ্ছে সানজিদা। ওখানে এলাকাবাসী ওনাকে সানজিদা পরী বলে ডাকে। যাই হোক, আমরা রওনা দিয়েছি বড় কবিরাজের বাসায়। বড় কবিরাজের বাড়ি অনেক পাহাড়ি এলাকা ও জঙ্গল। আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। সেখানে যাওয়ার পরে আমরা বড় কবিরাজকে ছোট কবিরাজের কথা বললাম যে উনি আমাদেরকে আপনার কাছে পাঠিয়েছে। আমাদের কথা শুনে বড় কবিরাজ একটা গ্লাস পানি নিয়ে একা একটা ঘরে গিয়ে সানজিদা পরীকে স্মরণ করেন। ওনার স্মরণে সানজিদা পরী আসলে উনি সব ঘটনা বলে সানজিদা পরীকে। এরপর প্রায় 30 মিনিট পরে বড় কবিরাজ ঘর থেকে বাইরে আসলো। বড় কবিরাজ বাইরে এসে আমাদের বলল, আজ থেকে কোনো ডাক্তারের ওষুধ আমাকে না খাওয়াতে, উনি যেটা দিবে আর যা যা করতে বলবে এগুলো করতে হবে, তাহলে আমি সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। এরপর সে বড় কবিরাজ আরও বললেন, ওকে প্রত্যেকদিন সন্ধ্যার সময় মাগরিবের আজানের পর 1 ঘন্টা আমাকে বাইরে বসিয়ে রাখার জন্য। এরপর পুরো বাড়ির সমস্ত লাইট অফ করে কিছু তেল পড়া পানি পড়া দিয়ে দিল আমাকে। এরপর সবকিছু নিয়ম মা বাবাকে বুঝিয়ে দিল আর বলল, সপ্তাহে 1 দিন করে 3 দিন ওনার কাছে যাওয়ার জন্য। তখন কবিরাজের সব কথা শুনে বাবা মা বলল, ঠিক আছে, তাই করব, সপ্তাহে 3 দিন আপনার কাছে নিয়ে আসবো। এরপর কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করে দিল। তারপর আমরা বাসায় চলে আসি। আস্তে আস্তে রাত হয়ে যায়। পরের দিন কবিরাজের কথা মতো তেল পড়া পানি পড়া আমাকে দেয়। সন্ধ্যা হলে 1 ঘন্টা করে আমাকে বাইরে বসিয়ে রাখে। যখন আমি একা বাইরে বসে থাকি তখন আমি ফিল করি কে জানি আমার পুরো শরীরে হাত দেয়, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। এই কথা আমি বাবা মাকে আমি জানাই। তখন বাবা কবিরাজকে কল করে বলে সবকিছু শুনে কবিরাজ বলে, 1 ঘন্টা করে বাইরে আমাকে ঝাড়ানো হয়, আমার শরীরে ওরা হাত দেয়। এভাবে 1 সপ্তাহ যাবার পর আমি অনুভব করি একটু ভালো লাগছে। এভাবে 2য় সপ্তাহে বড় কবিরাজের কাছে যাই। উনি চিকিৎসা করে দেয়। আবারও 3 নম্বর দিন বড় কবিরাজের কাছে যাই, উনি ওনার চিকিৎসা করে দেয়। এরপর উনি বলে, 3 সপ্তাহ হয়ে গেছে, এবার তোমরা ছোট কবিরাজের কাছে যাও, কি কি করতে হবে ওনাকে আমি সব বলে দেব, আমার সাথে থাকা পরীক্ষা দিয়ে দেব। বড় কবিরাজের কথায় বাবা মা রাজি হয়ে বাসায় চলে আসলো। এর পরের দিন কবিরাজ মামির বাসায় বাবা মা এবং আমি যাই। যাওয়ার পরে উনি বাবা মাকে প্রত্যেক দিন রাতের 2টার সময় সেই জাম গাছের নিচে আমাকে 1 ঘন্টা করে শুয়ে রাখতে বলেন। উনি আরও বলে, আমাকে যখন শুয়ে দিবেন তখন থেকে পেছনের দিকে যাতে না তাকাই, তাহলে অনেক বড় ক্ষতি হবে। তারপর কবিরাজ আমাকে ঝাড়ফুঁক করে দিল। ঝাড়ফুঁক দেয়ায় আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর কবিরাজের কথা মতো টানা 3 দিন সেই জাম গাছের নিচে রাত 2টায় আমাকে শুয়ে রাখত। আমি যখন জাম গাছের নিচে শুয়ে থাকতাম আমার অনেক ভয় লাগতো, মনে হতো হয়তো কেউ আমাকে মেরে ফেলবে। আবার মনে মনে চিন্তা করতাম আমি তো আগেই মরে গেছি, অনেক কষ্ট পেতে পেতে। এখন যাই হয়ে যাক না কেন, প্রত্যেকদিন আমি 1 ঘন্টা করে শুয়ে থাকবো। তো এভাবে কেটে গেল 3টা দিন। 3 দিন পরে কবিরাজের বাসায় গেলাম। তখন কবিরাজ মা বাবাকে বলল, এমন একটা পুকুর খুঁজে বের করতে যে পুকুরের কোনো জান নেই। মানে কথাটা আমি বুঝে বলছি।
নতুন যদি কোনো পুকুর তৈরি করা হয়, সে পুকুরের এক পাশ দিয়ে কোনো একটা পাইপ দেওয়া হয় যাতে পানির ভেতর আসতে পারে, আবার বেশি পানি হয়ে গেলে পানি বাইরে বেরিয়ে যেতে পারে। যে পুকুরে ওরকম কোনো পাইপ বসানো হয়নি সেই পুকুর লাগবে। কবিরাজের কথা মতো বাবা সেই পুকুর খুঁজে বের করেছেন। আপনারা কি জানেন কোন পুকুরটা আমাদের বাসার কাছে? যে পুকুরটা আছে অনেক পুরনো, সে পুকুরটাই ছিল পাইপবিহীন পুকুর। পুকুরে খোঁজ পেয়ে বাবা কবিরাজকে জানালো পুকুর খুঁজে পেয়েছে, এখন কি করতে হবে। তখন কবিরাজ জানালো রাত 2টার সময় সে পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসার জন্য। উনি আরো বলে, পানি নেওয়ার পরে যাতে পেছনে ফিরে না তাকানো হয়। পানি নেওয়ার সময় পেছন থেকে অনেকজনে ডাক দিবে, কিন্তু তবুও পেছনে তাকানো যাবে না। যাই হয়ে যাক না কেন, যাতে পেছনে না তাকালেই সেখানেই বাবা মাকে মেরে ফেলবে। কবিরাজের কথা মতো বাবা মা সেই পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসলো। বাসায় বাবা মা আসার পর আমি শুনতে পাচ্ছি দুজনেই বলাবলি করছিল। কে জানি পেছন থেকে অনেকবার ডেকেছিল। সেই পুকুর থেকে পানি নিয়ে আসার পর তার পরের দিন আমাকে নিয়ে কবিরাজের বাসায় যাই। তখন কবিরাজ আমাকে আরও 3 দিন ঝাড়ফুঁক করবে বলে সন্ধ্যার পরে, তো ওনার কথা মতো আমরা রাজি হলে উনি টানা 3 দিন আমাকে ঝাড়ফুঁক করবে বলে দিয়েছে মাগরিবের আজানের পরে। বাড়ির সমস্ত লাইট অফ করে 1 ঘন্টা করে আমাকে বসিয়ে রাখতেন। উনি আরও বললেন আমাকে যেদিন 3 নাম্বার দিন ঝাড়ফুঁক করবে সেদিন আমার বিছানায় কিছু একটা পাওয়া যাবে। তখন সাথে সাথে ওনাকে জানাতে যে কি পাওয়া গিয়েছে। কবিরাজের কথা মতো টানা 3 দিন আমাকে বাইরে বসিয়ে রাখা হলো। এই 3 দিন আমার মনে হলো ঠান্ডা কয়েকটা হাত আমার শরীরে টাচ করছে। পুরো শরীর কেমন কাটা কাটা দিয়ে উঠত, আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে থাকতো। যখন লাস্ট দিন আমাকে ঝাড়ফুঁক করানো শেষ হয়, আমি উঠে আমার ঘরে যাই। গিয়ে আমার বিছানায় কিছু একটা দেখতে পাই। কিছু একটা দেখে সাথে সাথে বাবা মাকে ডাক দেই। বাবা এসে দেখে আমার বিছানায় অনেকগুলো নিম পাতা। এটা দেখার পর বাবার সাথে সাথে কবিরাজকে জানালো। তখন কবিরাজ বলল সবগুলো পাতা ভালো করে বেটে 7টা ট্যাবলেট বানাতে আর 7 দিন খেতে। 7 দিন 7টা খাওয়ানো হয়ে গেলে ওই যে 1 কলসি পানি এনেছিল রাতে, মনে আছে? ওই পানি 7 দিন পরে পানি দিয়ে আমাকে গোসল করাতে। কবিরাজের কথা মতো নিম পাতা দিয়ে 7টা ট্যাবলেট বানানো হলো। কবিরাজ বলে দিয়েছিল 7টা ট্যাবলেট প্রত্যেক দিন সকালে খালি পেটে একটা করে খাওয়ানোর জন্য। কবিরাজের কথা মতো আমি তাই করি। পরের দিন সকালবেলা একটা ট্যাবলেট খাই। এরপর সেদিন দুপুরের দিকে বাবা মাকে আমি জানাই এই বাসায় থাকতে আমার কেমন জানি লাগছে। আমাকে একদিনের জন্য আমার যেটা আব্বুর বাসায় দিয়ে আসতে। আব্বুর বাসায় আমি একদিন থেকে চলে আসব। আমার কথা মতো বাবা আমাকে নিয়ে যায়। আব্বুর বাসায় রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য আমি শুয়ে পড়ি। আমার ঘুম আসছে না, পায়েও হালকা হালকা আবার ব্যথা শুরু হয়েছে। ফজরের সময় চোখে একটু ঘুম লেগে আসলো। সকাল হওয়ার পরে একটা ওষুধ খেয়ে নিলাম। তারপর বাবাকে বললাম আমাকে বাসায় নেওয়ার জন্য। বাবা গিয়ে আমাকে নিয়ে আসে বাসায়। তারপর বাবাকে সব ঘটনা বললাম। তখন বাবা সাথে সাথে আমাকে কবিরাজের বাসায় নিয়ে যায়। তারপর কবিরাজ আন্টিকে সবকিছু আমি খুলে বললাম। রাতে ব্যথা হয়েছিল, ঘুমাতে পারি নাই। কবিরাজ বলল তোমার জেঠা আব্বুর বাড়ি বন্ধ করা, তাই আমরা পরিবার আমি কেউই থাকতে পারি নাই তোমার পাশে, তাই তোমার রাতে অসুবিধা হয়েছে। ফজরের সময় আমি তোমার মাথার কাছে অনেক কষ্ট করে গিয়েছিলাম। আমার হাত পা অনেক জায়গায় ছিলে গেছে, তাই তুমি একটু ঘুমাতে পেরেছ। তোমার চিকিৎসা এখনো শেষ হয়নি, তুমি কেনই বাড়িতে গিয়েছ? এই কথা শুনে বাবা বলল আমরা বুঝতে পারিনি। কবিরাজ বলল সমস্যা নেই, আর 5 দিনে 5টা ওষুধ খাইয়ে দিলে হৃদয় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি কিছু তাবিজ দিয়ে দিব, এটা সবসময় হৃদয়ের সাথে রাখবেন। আর বলে দিল আগামীকাল একটা কালো মুরগি জবাই করে ভালো করে পোলাও মাংস রান্না করে 3 রাস্তার মোড়ে কলা পাতায় দিয়ে আসবেন। আর সেই মুরগির নখগুলো রেখে দেবেন। ওই 5টা পরি এই খাবারগুলো খেয়ে অনেক দূরে চলে যাবে এই জায়গা ছেড়ে দিয়ে। আর মুরগির নখগুলো আমার কাছে নিয়ে আসবেন। আবার আসার সময় একটা আর সাথে করে নিয়ে আসবেন আগেরকার দিনের 50 বছর আগের 5 পয়সার একটা কয়েন, 10 পয়সার একটা কয়েন। কবিরাজের কথা মতো বাবা সারা শহরে ঘরে যত স্বর্ণকার দোকান আছে ওদের দোকান খুঁজে খুঁজে সেই 2 পয়সা বের করে আনাচে কানাচে তার পরের দিন কথা মতো বাবার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে কবিরাজের কথা মতো ওনার কাছে চলে যান। কালো মুরগির নখ আর পয়সাগুলো দিয়ে কিছু তামার তাবিজ দিয়ে আমার জন্য বড় একটা তাবিজ বানিয়ে
উনি রাখে বাবাকে কবিরাজ বলে দিলে 7 দিনের সময় যেদিন আমাকে গোসল করাবে সেদিন উনি আমাদের বাসায় আসবেন। এভাবে কথা মতো 6 দিন শেষ হয়ে যায়। 7 দিনের সময় উনি আমাদের বাসায় আসে। তখন আমিও পুরোপুরি সুস্থ হয়ে যাই। উনি দাঁড়িয়ে থেকে আমাকে গোসল করে দিয়ে তারপর নতুন জামা কাপড় পরিয়ে উনি সাথে করে নিয়ে আসে। সে তাবিজটা আমার গলায় পরিয়ে দেয় আর আমাকে বলে দেয় তাবিজটা কখনো যাতে না হারায়, এটা খুলে রেখে যে জায়গায় রাখবো যাতে আমি না ভুলি। যদি আমি ভুলে যাই বা তাবিজটা হারিয়ে যায় এটা আমি আর কখনোই খুঁজে পাবো না। এই বলে উনি বাবা মাকে বলল, আপনাদের ছেলে সুস্থ, আমার চিকিৎসা শেষ, এখন বলল আমার পরীকে মিষ্টি খাওয়াতে হবে। এটা বলার পর বাবা বলল, আপনি বাসায় বসেন, আমি মিষ্টি নিয়ে আসি। তখন কবিরাজ বলল, আপনার যেতে হবে না, পরী নিজেই কিনে নিয়ে আসবে। তারপর বাবা বলল, ঠিক আছে, আমি ঘর থেকে টাকা নিয়ে আসি। তখন কবিরাজ বলল, আপনার যেতে হবে না, ওই দেখেন একটা বিড়াল আপনার ঘরে যাচ্ছে। সত্যি আমরা দেখতে পেলাম একটা বিড়াল ঘরের মাঝে ঢুকছে, আবার 1 মিনিট পরে বাইরে চলে আসছে। তখন কবিরাজ বাবাকে বলল, আপনি যেখানে টাকা রেখেছেন গিয়ে দেখেন তো সেখানে টাকা আছে কিনা। কবিরাজের কথা মতো বাবা ঘরে গিয়ে দেখে যেখানে টাকা রেখেছিল সেখানে টাকা নেই। বাবা ঘর থেকে এসে কবিরাজকে জানালো, সত্যি আমি যেখানে টাকা রেখেছিলাম সেখানে 1 টাকাও নেই। কবিরাজ বলল, থাকবে কি করে, সব টাকা তো বিড়াল নিয়ে গেছে। এই কথা বলে কবিরাজ বাসায় চলে যায়। এরপর থেকে আল্লাহর রহমতে আমিও সুস্থ হয়ে যাই। এভাবে কেটে যায় অনেকটা সময়। যখন আমার 16 বছর, একদিন আমি পুকুরে গোসল করতে যাব, আমার গলার তাবিজটা খুলে রেখে গিয়েছিলাম বাসায়। গোসল করে এসে দেখি আমার তাবিজটার খুঁজে পেলাম না। অনেক খোঁজার পরও তাবিজটা আমি পেলাম না। তা 2 বছর পরে আমি বিদেশ চলে আসি মালদ্বীপে। মালদ্বীপে 7 বছর থাকার পরেও বাংলাদেশে আমি ছুটিতে যাই। বিদেশ থাকার সময় তাবিজটার কথা আমার সব সময় মনে পড়ত। আপনারা জানতে চান তো আমি এত বছর কেন বিদেশ ছিলাম? আমার চিকিৎসার সময় আমাদের যত টাকা পয়সা জায়গা জমি ছিল সব শেষ হয়ে গিয়েছিল। আমি সুস্থ হওয়ার 1 বছর পরে আমার আপুর বিয়ে হয়ে যায়। প্রায় 15 লাখ টাকার মতো আমাদের ঋণ হয়ে যায়। সে টাকা শোধ করতে গিয়ে বিদেশে আমি 7 বছর থাকি। এরপর সব টাকা শোধ করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বাংলাদেশে ফিরে আসি। আমি যখন এয়ারপোর্ট থেকে বাসায় আসি, রাতে খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে যাই। একটা বালিশে যখন আমার মাথা রাখি, আমার থেকে মনে হলো শক্ত কিছু আমার মাথার নিচে আছে। তারপর আমি বালিশটা দেখতে লাগলাম। বালিশটার ভেতরে হাত ঢুকিয়ে দেখলাম সে হারিয়ে যাওয়া আমার তাবিজটা। এটা ফিরে পেয়ে আমি অনেক খুশি হলাম। সকালে মা বাবাকে আমি জানালাম, মা কাঁচা দুধ দিয়ে সোনার উপর পানি দিয়ে তাবিজটা ধুয়ে আমার গলায় পরিয়ে দেয়। আল্লাহর রহমতে তাবিজটা এখন আমার কাছে আছে। আমি বিয়ে করেছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। এই গল্পের মাঝে লেখায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ। এই বলে হৃদয় ভাই তার নিজের সাথে ঘটা ঘটনাটা শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ হৃদয় ভাইকে আমাদের সুন্দর এই পরিঘটনাটা পাঠানোর জন্য। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন। হৃদয় ভাইয়ের ঘটনা থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, কখন আমাদের জীবনে কি হতে চলেছে আমরা কেউ কিচ্ছু বলতে পারি না। আসলে আমাদের জীবনের সামনে কি ঘটতে চলেছে বা সামনে কি ঘটবে আমরা কখনোই প্রেডিক্ট করতে পারবো না। তাই আল্লাহর কাছে আমরা দোয়া চাইবো যাতে আমাদের দ্বারা যেন কোনো ভুল না হয়, আর যেন এরকম কোনো পরিস্থিতিতে আমাদেরকে না পড়তে হয়। তো আজকে বিদায় নিচ্ছি এই ঘটনার পরে। দেখা হবে পরবর্তী গল্পে। আর আপনার যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।